পার্ট 4, ধারা 76 থেকে 106 এখন আলোচনা শুরু করছি। চতুর্থ অধ্যায়ে যেটা বলা হচ্ছে 76 থেকে 106 সাধারণ ব্যতিক্রম সমূহ, জেনারেল এক্সেপশন, মানে ব্যতিক্রম, এক্সেপশন বা এক্সেপশনের বাংলা হচ্ছে ব্যতিক্রম। তাহলে এটা চতুর্থ অধ্যায়ের বিষয়। প্রশ্ন কিন্তু এখান থেকে আসে যে সাধারণ ব্যতিক্রম সমূহ কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে? চতুর্থ অধ্যায়। আর সাধারণ যে ব্যাখ্যা সেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখে আসছি, সেটা জেনারেল এক্সপ্লেনেশন। আচ্ছা, এই যে সাধারণ ব্যতিক্রম সমূহ, এটা বোঝার আগে, এই চ্যাপ্টার শুরু করার আগে এখানে কিছু গল্প দেওয়া আছে। এই গল্পটা না জানলে এই চ্যাপ্টার শুরু করলে বুঝতে পারবেন না। মনে করেন একজন ব্যক্তির হাতে আরেকজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, একজন ব্যক্তির হাতে আরেকজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তারপরে ওই ব্যক্তির সাজা হবে না, একেবারে মাফ। আতিকুর রহমান সাহেব, মনে করেন যে আপনার চোখের সামনে দেখলেন একজন ব্যক্তির হাতে আরেকজন ব্যক্তি মারা গেল, তারপরে যে মারলো তার সাজা হবে না, আইনে বলছে সে সাজা ভোগ করবে না, কারণ এটা তার সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে। তার মানে সর্বোচ্চ অপরাধ করলেও সে কি, মানে মুক্তি অপরাধী পেয়ে না যাবে। হতে পারে। মানে আমার হাতে মৃত্যু ঘটেছে একজন ব্যক্তির, তার মানে আমি খুন করেছি এটা নয়। তার মানে সেটা অ্যাক্সিডেন্টালি হতে পারে, যেটা আমার দোষ নাই। বা জি আমি একজন ডাক্তার, আমি চিকিৎসা করতে গিয়ে রোগী মারা গেল। হ্যাঁ, জি ছোটবেলা পড়েছি ডাক্তার আসিবার পূর্বে বা পরে রোগীটি মারা গেল, ডাক্তারের তো সাজা হয় না, তাই না? জি। তো এটা কেন হয় না, এটার ব্যাখ্যা এখানে আমরা পাবো। একটা ল্যাটিন ম্যাগজিম পড়ি, অ্যাক্টাস নন ফ্যাসিট রিয়াম নিসি মিনস সিট্রিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাগজিম, যারা অনার্স করেছেন এগুলো আমরা পড়েছি। আমরা জুরিস জুরিসপ্রুডেন্স বা ক্রিমিনোলজি অ্যান্ড পেনোলজির মধ্যে এই ম্যাগজিমটা পাই। এর উপর অপরাধ বিজ্ঞান, মানে ক্রিমিনোলজি, অপরাধ বিজ্ঞানের ইংলিশ হচ্ছে ক্রিমিনোলজি। ক্রিমিনোলজি হচ্ছে এই ম্যাগজিমটার উপরে বেস করে তৈরি হয়েছে। এর অর্থ হচ্ছে অপরাধমূলক কাজের সাথে যদি দোষী মন যুক্ত না থাকে তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। তার মানে আমি কাজ করেছি কিন্তু করার আমার দুষ্টু ইচ্ছা বা দোষী মন ছিল না, মানে আমার মিন্স রিয়া ছিল না। আবার অপরাধের 4টি মৌলিক উপাদান আছে, কোনো কোনো বইয়ে 2টি থাকবে, 3টি থাকবে, কিন্তু আমি 4টি বলি। এক নম্বরে হচ্ছে মানুষ, হিউম্যান বিং। অপরাধ যদি কোনো পশু করে ফেলে, মনে করেন একটা বন্য প্রাণী আরেকজন মানুষকে যদি মেরে ফেলে, বন্য প্রাণীর নামে কি মামলা হবে আতিকুর রহমান ভাই? বন্যপ্রাণী মেরে ফেললে? আবার বলুন স্যার। মনে করেন আপনি আপনি 2-3 জন বন্ধু মিলে বেড়াতে গেছেন, এখন এটা জি গল্প। এখন আপনার এক বন্ধু একটা বন্য প্রাণীর আঘাতে মৃত্যুবরণ করলেন, এটা কাল্পনিক, মাইন্ড করবেন না। জি জি। এখন একটা যদি বাঘ আপনার এক বন্ধুকে খেয়ে ফেলে, ছোটবেলায় এরকম গল্প শুনেছি, ভাল্লুক, হুম, ভাল্লুকের গল্প শুনেছি, যাই হোক। তো এরকম যদি জি একটা বন্য প্রাণী বনের মধ্যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তাহলে বন্য প্রাণীর নামে কি মামলা করা যাবে, মার্ডার কেসের জি। আসামি করা যাবে? জি না স্যার, করা যাবে না। জি না, করা যাবে না। তার মানে কোনো অপরাধমূলক ঘটনা ঘটার জন্য মানুষকে লাগবে, কি করার জন্য? অভিযুক্ত করার জন্য, যে এই কাজটা হুম, মানুষের দ্বারা হয়েছে। মানুষ করেছে। এখন মানুষ করেছে, এখন মানুষ সে নিজে করেছে না কাউকে ব্যবহার করেছে? এখন যদি মানুষের পোষা কোনো কুকুর হয় এবং কুকুরকে বললো যে ধর, এবং কুকুর যে কাউকে কামড় দিল, সে মারা গেল, তাহলে এই কুকুর যদিও মেরে ফেললো, দোষ কিন্তু কুকুরের দোষী মালিকের হবে, পাবেন। বা যে জি বলছে, যে আবার বলছে। যে যে অর্ডার দিল তার হবে, তাই না? যে কুকুরকে জি ব্যবহার করলো। তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, তার প্রত্যক্ষ মানে নিজে করা, পরোক্ষ ভাবে মানে কাউকে দিয়ে করানো। এখন তো রোবট আসে, আবার মেশিন আসে, আমি মোটরসাইকেল চালাতে চালাতে কারো গায়ের উপর মোটরসাইকেল তুলে দিলাম, তাহলে মোটরসাইকেল দিয়ে মেরে ফেলা হলো। যদি আমি মারিনি, মোটরসাইকেল চালিয়ে দিয়ে মেরেছি, বা ট্রাক তুলে দিলাম কারো গায়ের উপরে, মারা গেল মানুষটা, তাহলে ট্রাক দিয়ে মারলাম। তাহলে প্রত্যক্ষ মানে নিজে মেরে ফেলা, পরোক্ষ মানে কোনো কিছুর মাধ্যমে মারা। তাহলে কোনো মানুষ কর্তৃক কৃত কার্য বা কার্যবিরতি অপরাধ। আচ্ছা, কোনো কাজ করলে তো অপরাধ হবে। মনে করেন একজন বন্দুক হাতে নিয়ে কাউকে গুলি করে মেরে ফেললো, বা কোনো পশু দিয়ে মারলো, কোনো মোটরসাইকেল, কার, ট্রাক, বাস দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো, বিভিন্ন ওয়েতে মানুষকে মারা যায়। কোনো বিষ খাইয়ে মেরে দিল, বা গলা টিপে মেরে দিল, পিটিয়ে মেরে দিল, বিভিন্ন উপায়ে মারা যায় প্রত্যক্ষ, মানে কাজ করে, এই কাজ করে ওই কাজ করে মারলো। এখন এখানে বলছে কার্যবিরতি। কার্যবিরতি মানে ইংরেজিতে অমিশন।
এই যে ক্রিমিনাল অ্যাক্ট অর অমিশন। তো অমিশনের মাধ্যমে কিভাবে অপরাধ করা যায় বা কোনো মানুষকে মারা যায়, কোনো উদাহরণ দিতে পারবেন কেউ? যে কিছু না করে, কিছুই করলাম না কিন্তু মানুষ মারা গেল, আমি না করার কারণে মানুষটা মারা গেল, উদাহরণ দিতে পারবেন? মুক্তারুল ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন। খাদ্য না দিয়ে একাধিক বার যদি খাদ্য না দেওয়া হয় স্যার, তাহলে তো মানুষটা মারা যাবে। হ্যাঁ, মনে করেন একটা ব্যক্তিকে খাদ্য দেওয়ার দায়িত্ব আমার ছিল, সে হয়তোবা জেলখানায় বন্দি বা অন্য কোনো কারণে, আমি তাকে খাদ্য দেওয়া থেকে বিরত থাকলাম, মানে খাদ্য দিলাম না, তাহলে কাজ করলাম না, বিরত থাকলাম, মারা গেল। আর আর কেউ উদাহরণ দিবেন বা আপনি আর কোনো দিবেন? এই মুহূর্তে স্যার মনে আসতেছে না। আচ্ছা, স্যার, কামরুজ্জামান ভাই। স্যার কোন নার্সের দায়িত্ব একজন পেশেন্টকে নিয়মিত ওষুধ দেওয়া, সে যদি ওষুধটা না দিয়ে যদি স্যার সেই কারণে যদি রোগীটা মারা যায়। হ্যাঁ, তাহলে কাজ না করে মারা মারা গেল। এখন এটা অপরাধ হবে কিনা এটা প্রমাণের বিষয়। মেয়ে দাবি করবে যে আমি ঠিকভাবে দিছি। এখন মেয়ে যদি ইচ্ছাকৃতভাবে কারো কথায় এই কাজটি করে, তার মানে সে দুষ্টু মন বা কোনো প্ল্যানের অংশ, সেটা অপরাধ হবে, তাই না? তো জি স্যার। আবার আমরা দেখি যে মনে করেন যে ট্রেন লাইন যায় না, রেল গেট পড়ে, জি যখন জি জি, সেখানে মানে পতাকা উঠাই যে গেটম্যান লোক। থাকে। হ্যাঁ, গেটম্যান থাকে। গেটম্যান থাকে, গেটম্যান। মনে করেন যে কোনো রেল লাইনের উপর দিয়ে কি আছে, বাই রোড আছে, বাসের রাস্তা আছে, থাকে না? জি জি স্যার তার মানে রেল লাইন এবং বাসের রোড হচ্ছে ক্রস ওভার করে, তখন এখানে রেল গেট দেওয়া হয়। মানে ট্রেন আসলে ট্রেন তো আর ব্রেক চাপবে না, বাসকে থামতে হবে রেলকে পাস করার জন্য। এই তো, জি এটা বুঝেছেন? এখন জি জি। একজন জি একজন স্যার। ব্যক্তির দায়িত্ব, এই যে লম্বা ফেলে দেওয়া, মেটাল হোক বাঁশের হোক, গ্রামের দিকে হলে বাঁশের দেয়, আর একটু শহর এলাকায় হলে মেটাল দেয়। এটা যে চেন টেনে এই যে ফেলে দেওয়া এবং তোলা, এটা একটা গেটম্যানের দায়িত্ব। এবং তার কাছে কিছু ডিভাইস থাকে, সে জানতে পারে ট্রেন আসছে কিনা, এবং হর্নও শুনতে পায়, তাকে সতর্ক থাকতে হয়। এখন তার কাজ হচ্ছে ট্রেন আসছে ওটা ফেলা দেওয়া, সে ফেলে না দিয়ে দাঁড়িয়ে থাকলো, তাহলে কি হবে? কিছু না করে অপরাধ হবে না? এবং একটা বাস যাচ্ছিল, বাসের সাথে সংঘর্ষ হয়ে 50 জন মানুষ মারা যেতে পারে, তাহলে সেটা সে কাজ না করার কারণে অপরাধ হলো। এটাই বুঝতে পেরেছেন? কার্যবিরতির মাধ্যমে। এটা হচ্ছে কার্যবিরতির মাধ্যমে একটা ভালো উদাহরণ। এখন মনে করেন যে আপনি বাসে উঠলেন, আল্লাহ না করুক, এখন বাস ড্রাইভারের সঠিকভাবে বাস ড্রাইভ করা উচিত, দেন সে সঠিকভাবে বাস ড্রাইভ করছে না, তার ইচ্ছা হয়েছে আমি জীবন থেকে চলে যাব, সুইসাইড করব। এখন আমি তো মরবই, সাথে যারা আছে বাসে তাদেরকে নিয়েও মরবো। সে সে মনে করেন স্ট্রাইং এদিকে ঘোরানোর কথা, স্ট্রাইং ছেড়ে দিয়ে এভাবে হাত গুটিয়ে বসে আছে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? জি। তাহলে কার্যবিরতি হচ্ছে যে কাজটা করা আমার দায়িত্ব, সেই কাজ যদি আমি না করি, তাহলে এটাই কার্যবিরতি, তাহলে অপরাধ হবে। আচ্ছা, তাহলে বললাম যে কেবল মাত্র মানুষ কর্তৃক অপরাধ সংঘটিত হয়, মানুষ ছাড়া অন্য কেউ যদি অপরাধ করে সেটা আসলে অপরাধ না, সেটা অ্যাক্সিডেন্ট বলা যায়। অপরাধী বা দোষী বা দুষ্টু মন, তাহলে অপরাধী মন, দোষী মন বা দুষ্টু মন, ইংরেজি হচ্ছে গিলটি মাইন্ড, ল্যাটিন হচ্ছে মিন্স রিয়া। মিন্স রিয়া ল্যাটিন কথা, ইংরেজি হচ্ছে গিলটি মাইন্ড, আর এর বাংলা হচ্ছে অপরাধী মন, দোষী মন, দুষ্টু মন, যেটাই বলি না কেন। এটা অপরাধ সংগঠনের জন্য দোষী মন থাকা আবশ্যক, মানে কাজ হয়েছে কিন্তু আমি করতে চাইনি, কাজটা করার নিজে আমি কি অনুতপ্ত, এবং আসলেই আমার এই কাজটি করার কি ছিল না, ইন্টেনশন বা মনের মধ্যে খারাপ ইচ্ছা ছিল না, তাহলে অপরাধ হবে না। অপরাধমূলক কার্য বা কার্যবিরতি থাকতে হবে, যেটা আমি অলরেডি বলেছি। আর ক্ষতি মানে ইনজুরি, এই ইনজুরি বলতে আহত না, ইনজুরি বলতে আমার কেটে গেল, ছিঁড়ে গেল, হাত ভেঙে গেল, এটা কিন্তু একটা ফিজিক্যাল ইনজুরি। তো এই আইনের ভাষায় ইনজুরি বলতে জাস্ট এই শারীরিক আঘাতের মাধ্যমে কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া না, আরো একটু ব্যাপক কি, এক বা একাধিক ব্যক্তির অপরাধমূলক কার্য বা কার্যবিরতির মাধ্যমে অপর এক বা একাধিক ব্যক্তির, মানে এক পক্ষ অপরাধ করে আরেক পক্ষ কি করে, ক্ষতিগ্রস্ত হয়। তাহলে দেহ, দেহ মানে যেটা ইনজুরি আমরা বুঝি, মেডিকেল ইনজুরি যেটা, বায়োলজিক্যাল ইনজুরি। মন মানে সে এমন একটা কাজ করেছে আমার মনটা আহত হয়েছে, বলে না যে আমার মন ভেঙে গেছে, মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা, মানে মনের উপর প্রভাব পড়েছে। তো মনের উপর প্রভাব করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় মানুষ, এটাও কিন্তু ইনজুরি। তারপর কারো সুনাম নষ্ট হয়েছে, মানে কারো নামে দুর্নাম ছড়িয়ে দিয়েছে,
তাহলে মানহানি টাইপের। মানুষের মানহানি, এই যে এটার মাধ্যমে তো মানহানির অপরাধ সৃষ্টি হবে এবং সম্পত্তির ক্ষতি। মনে করেন আমার একটা মোটরসাইকেল ছিল, নিয়ে একজন পুড়িয়ে দিল, তাহলে আমার ক্ষতি হলো না? একটা মোটরসাইকেল চলে গেল, আমার দেহেরও ক্ষতি হলো না, আমার সম্পত্তির ক্ষতি হয়ে গেল। তাহলে দেহ, মন, সুনাম অথবা সম্পত্তি, তাহলে চার প্রকারের ইনজুরি আইনের ভাষায় আছে। আর বাস্তবে আমরা ইনজুরি বলতে কিন্তু মেডিকেল ইনজুরি বা বায়োলজিক্যাল ইনজুরি, যেটা ট্রিটমেন্ট করতে হবে বোঝায়। তো ইনজুরি বলতে এবার কিন্তু চার প্রকারের ইনজুরি মনে রাখবেন। চারটা অপশনে চারটে আসতে পারে, অথবা দুইটা দুইটা করে দিতে পারে, যে তিনটা দিল দিয়ে সবগুলো, এরকম আসতে পারে। আচ্ছা, চারটি উপাদান সম্পর্কে ক্লিয়ার ধারণা পেলেন? জি স্যার, আচ্ছা, ক্লিয়ার। এরপরে আমরা চলে যাই চতুর্থ অধ্যায়ে, অর্থাৎ 76 থেকে 106 যে ধারা আমরা পড়বো, এই ধারাগুলোতে উপরোক্ত উপাদান চারটির মধ্যে একটি উপাদান, যেটা হচ্ছে অপরাধী বা দোষী বা দুষ্টু মন, অর্থাৎ মিনসে বা গিলটি মাইন্ড অনুপস্থিত থাকে। মানে বাকি তিনটা হতে পারে মানুষ থাকে, মানুষই কাজটা করে, আবার কোনো কাজ করে বা বিরতি থাকে এবং মানুষের ক্ষতিও হয়, কেউ মারা যায়, আহত হয় বা কোনো সম্পত্তির ক্ষতি হয়। কিন্তু এই মানুষ যে কাজটি করছে, তার মনের মধ্যে কাজটি করার জন্য কি গিলটি মাইন্ড, বা কাজটি সে ইন্টেনশনালি করেনি, ইচ্ছাকৃতভাবে করেনি। আচ্ছা, আমরা আলোচনা করছি সাধারণ ব্যতিক্রম সমূহ এবং ক্রিমিনোলজির একটু অংশ, যেটা আসলে পেনাল কোডে নাই। যে অংশটুকু আমরা পড়ছি এটা পেনাল কোডে কিন্তু নাই। ক্রিমিনোলজির অংশ পড়ছি, যে অপরাধ বিজ্ঞানের যে অপরাধের ধারণা, অপরাধের উপাদানগুলো আমরা দেখছি, বেসিক উপাদান। তো আশা করি বুঝতে পারছেন। যারা নতুন স্টুডেন্ট তাদেরকে একটু লাইন আসার সুযোগ করে দিচ্ছি। আচ্ছা, আতিক সাহেব লাইনে আসেন, আতিকুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তাহলে আমরা কন্টিনিউ করি। তাহলে দেখেন যে এই 76 থেকে 106, যেটাকে সাধারণ ব্যতিক্রম বলা হচ্ছে, জেনারেল এক্সেপশনস, চতুর্থ অধ্যায়, এখানে বাকি উপাদানগুলো থাকলেও এই যে দ্বিতীয় উপাদান, খ নম্বরে যেটা বলেছি, যে দুষ্টু মন কিন্তু থাকে না। তার মানে একটা অপরাধ হয়ে গেছে মনে হলেও আসলে তার মনের মধ্যে যদি আসলে দুষ্টু মন না থাকে, এটাকে ইন্টেনশন বলা হয়। হ্যাঁ, আরেকটু পড়ি। অপরাধী মন অনুপস্থিত থাকায় অপরাধের কোনো উদ্দেশ্য, উদ্দেশ্য মানে মোটিভ, একটা কাজ করার পেছনে তো মোটিভ থাকবে। মানুষ তো বুদ্ধি সম্পন্ন মানুষ, বিবেক আছে, তো বিবেকহীন কোনো কাজ তো করে ফেলবে না। তার মানে কোনো কাজ করার জন্য একজন মানুষ যদি আরেকজন মানুষকে মেরে ফেলে, সেটার পিছনে কি থাকবে? মোটিভ থাকবে, কারণ থাকবে, ও অভিপ্রায়ও থাকবে। অভিপ্রায় মানে ইন্টেনশন। তো মোটিভ হচ্ছে উদ্দেশ্য, আর ইন্টেনশন মানে আমি যে কাজটি করলাম, এই কাজটি কেন করলাম সেটার ব্যাখ্যা। তাহলে অভিপ্রায় বা ইচ্ছা বিদ্যমান থাকে। মোটিভ এবং ইন্টেনশনের একটু সামান্য পার্থক্য আছে। মোটিভ হচ্ছে পেছনের বিষয়, আর ইন্টেনশন মানে যেই সময় আমি কাজটি করছি ওই সময় আমার স্টেট অফ মাইন্ড, মানে মনের মধ্যে ইচ্ছা কি। এখন আমার সামনে একজন ব্যক্তি আছে, আমি তাকে জোরে আঘাত করলাম, তো জোরে আঘাত করার ওই মুহূর্তে আমার মনের মধ্যে কি চলছে, দ্যাট ইজ ইন্টেনশন। আর মোটিভ হচ্ছে আমার আগে থেকে কোনো কি আছে, তার সাথে শত্রুতা আছে কিনা, সেটা হচ্ছে মোটিভ। মানে একটা ঘটনার পেছনে কোনো কারণ আছে কিনা, সেটা হচ্ছে মোটিভ। আর ইন্টেনশন মানে ঘটনার সময় মনের মধ্যে কি চলছিল, সেটা হচ্ছে ইন্টেনশন। তাহলে মোটিভ এবং ইন্টেনশনের পার্থক্য বোঝা গেল আতিক সাহেব? জি স্যার। আচ্ছা, এই যে মোটিভ, এটা হলো স্যার মোটিভ, পরিকল্পিত, আর ইন্টেনশনটা হলো একেবারে রানিং, হুম হুম, মুখোমুখি যেটা, হ্যাঁ তখন মানসিক অবস্থা থাকে। হ্যাঁ, কারো যদি পূর্ব পরিকল্পনা থাকে, তো পূর্ব পরিকল্পনা এক ছিল, কিন্তু ইনস্ট্যান্টলি মানে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ইন্টেনশন ভিন্ন হতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে জি। ইন্টেনশনটা কিন্তু বড় একটা কি এভিডেন্স, মোটিভ কিন্তু এভিডেন্স না। মোটিভ কখনো এভিডেন্স হিসেবে কাজ করে না, ইন্টেনশনটা এভিডেন্স হিসেবে কাজ করে। কারণ ইন্টেনশন খুঁজতে গিয়ে সে গিলটি মাইন্ড ছিল কিনা এটা বোঝা যায়। আর মোটিভ হচ্ছে তদন্তের বিষয়, ইনভেস্টিগেশনে গেলে তো মানে ওই যে যোগ বিয়োগ মিলাই, আমরা আগে কি পড়েছি, সমাধান অঙ্ক দেখি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, আর একটা সমাধান থাকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এক্স এবং ওয়াই এর মান কত? তো আমরা এই যে দুই পক্ষ দুই পাশে সমান যে যোগ বিয়োগ মিলাই,
তো মিলাতে গিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে মোটিভ খোঁজা হয় যে এই কাজটি কেন করলো ওই ব্যক্তি, তখন খুঁজে বের করা হয় যে সব সূত্রগুলো একত্রে করা হয়। তাহলে মোটিভ হচ্ছে ইনভেস্টিগেশনের বিষয়, আর ইন্টেনশন সরাসরি বিচারের বিষয়, মানে এভিডেন্সের বিষয়। ক্লিয়ার? জি অপরাধমূলক অভিপ্রায় না থাকলে সাধারণত কোনো কার্য বা কার্যবিরতি অপরাধ হিসেবে গণ্য হয় না, তার মানে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে যায়। ফলে ৭৬ থেকে ১০৬ ধারাসমূহে সাধারণ ব্যতিক্রম শিরোনামে যে সকল বিধান বিবৃত হয়েছে বা বর্ণনা করা হয়েছে সেগুলো অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনে সহযোগিতা করে থাকে। আত্মপক্ষ সমর্থন মানে আমি সঠিক, মানে আমি নির্দোষ। আসামিকে জিজ্ঞাসা করা হয় চার্জ গঠনের সময়, বলেন আপনি দোষী না নির্দোষ? তখন সে একবার আত্মপক্ষ সমর্থন করে, কি বলে, আমি নির্দোষ। যদি দোষ। আমি দোষী বললেই তো সঙ্গে সঙ্গে রায় এবং তার সাজা হবে। নির্দোষ প্রথমে বলে চার্জ গঠনের সময়, আবার শেষে তাকে প্রশ্ন করা হয় যে আপনি বাদীপক্ষের আনীত সাক্ষীদের জবানবন্দি শুনলেন, আপনার উকিল জেরা করেছে সেটাও শুনেছেন, এরপরে আপনার কোনো বক্তব্য আছে কিনা, যেটাকে বলা হয় সাফাই সাক্ষী। তো আপনি স্যার কোনো সাফাই সাক্ষী দিবেন কিনা? হ্যাঁ। তো যদি স্যার সাফাই সাক্ষী দেয় আসামি, লেট মি ফিনিশ। তো আসামি যদি সাফাই সাক্ষী দেয় তো সাফাই সাক্ষীও কিন্তু কি আত্মপক্ষ সমর্থনের অংশ। তাহলে আসামি কিন্তু দুই ভাবে আত্মপক্ষ সমর্থন করতে পারে। একটা হচ্ছে চার্জ গঠনের সময় নির্দোষ বলে, অথবা চার্জ গঠনের সময় সে ডিসচার্জের পিটিশন দিতে পারে যে আমাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এই এই কারণে। তাহলে চার্জের সময় আহ, নির্দোষ বলে অথবা ডিসচার্জের পিটিশন অব্যাহতি চেয়ে, দুই ভাবে। এবং সাফাই সাক্ষী শেষের দিকে মামলার, যেটা মামলার সাক্ষ্য প্রমাণ, মানে সাক্ষ্য গ্রহণ শেষে বলা হয় আপনি সাফাই সাক্ষী দিবেন কিনা। ওই সময়ও কিন্তু আত্মপক্ষ সমর্থনে মৌখিক বা ডকুমেন্টারি কোনো এভিডেন্স আদালতের সামনে নিয়ে আসতে পারে আসামি পক্ষ, নিজে সাক্ষী দিতে পারে, নিজে কোনো ডকুমেন্ট দিতে পারে, তার পক্ষে অন্য কোনো মানুষকে সাক্ষী হিসাবে নিয়ে আসতে পারে, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, বলেন কি বলছিলেন? বলছিলাম স্যার এই যে আত্মপক্ষ সমর্থনের সময় বিচারক জিজ্ঞাসা করে আপনি দোষী না নির্দোষ। তো স্যার এটা আমার বেলায় স্যার ঘটেছে। আমি স্যার ৩২৬ ধারা একটা মামলার একজন আসামি, মিথ্যা মামলা যদিও। তারপর মানে আদালত আমাকে জিজ্ঞাসা করছিল একবার যে আপনি দোষী না নির্দোষ। মানে এটা মনে পড়লো স্যার। হুম। এখনো মামলাটা চলমান স্যার। এ ব্যাপারে আপনার আচ্ছা, সাথে আমি পরে এক সময় কথা বলবো আপনি আর কি। আপনি এই মামলায় পরামর্শ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা মামলার কাগজপত্র পিডিএফ করে বা ফটো তুলে পাঠিয়ে দিবেন, মামলা কোন অবস্থায় আছে তারপরে কথা বলবেন, ঠিক আছে? জি স্যার, আপনি একটু সময় দিয়েন যে কোনো সময়। অবশ্যই অবশ্যই আপনি কাগজপত্র পাঠিয়ে আমাকে বলবেন, মেসেজ দিয়ে রাখবেন, আমি আপনাকে বলবো কোন সময় আপনাকে সময় দিব, ঠিক আছে? ওকে স্যার। অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধ সংগঠনকালে তার মনের মাঝে অপরাধমূলক অভিপ্রায় ছিল কিনা তার নির্ণয় করা কিন্তু বেশ জটিল কাজ। মানুষের মনের মধ্যে কি চলছিল এটা কি বোঝা যায়? বোঝা কিন্তু টাফ, বের অনেকটা। করাটা, মানুষের মনের মধ্যে কি থাকে এটা বোঝা টাফ। এই কারণে অনেক অপরাধী অপরাধী কিন্তু বেঁচে যায়। মানুষ বলে আইনের ফাঁক ফোকর। তাহলে কিছু বিষয় মামলা প্রমাণ করা যায় না বলে বোঝা যায়, আবার কিছু বিষয় হয়তোবা প্রমাণের অভাবে, ডকুমেন্ট থাকে না বা বাদীপক্ষ প্রমাণ করতে পারে না বলেই কিন্তু মামলায় খালাস পেয়ে যায়। আচ্ছা, তাহলে যেহেতু বেশ জটিল কাজ, তার মনের মধ্যে অভিপ্রায় ছিল কিনা, দুষ্টু মন ছিল কিনা, ফলে অভিযুক্ত ব্যক্তির মনের মাঝে অপরাধমূলক অভিপ্রায় ছিল না। এখন আমি দাবি করছি স্যার আমার মনের মধ্যে অপরাধমূলক অভিপ্রায় ছিল না। চার্জ গঠনের সময় আসামিকে জিজ্ঞাসা করা হলো, যেমন আপনার কথা বলি, যে আপনাকে জিজ্ঞাসা করলো দোষী না নির্দোষ, তখন আপনাকে বলতে হবে স্যার এই যে ঘটনাটা, আমি যে গুরুতর আঘাত করেছি এই ঘটনাটা সঠিক, কিন্তু আমি স্যার ইচ্ছা করে করিনি, আমার মনের মধ্যে তাকে মারার ইচ্ছা ছিল না, এই এই পরিস্থিতিতে হয়ে গেছে। হ্যাঁ, এই কথা যদি আপনি বলেন, তখন এই যে আপনি দাবি করছেন যে এইটা আমি দুষ্টু মন নিয়ে করিনি, মানে আমার ইন্টেনশন ছিল না, মানে হ্যাভিং নো ইন্টেনশন টু হার্ট, গ্রিভিয়াস হার্ট। তো এটা যদি আপনি দাবি করেন, চার্জের সময় আপনি স্বীকার করছেন হ্যাঁ এটা আমার দ্বারা হয়েছে, কিন্তু এটা আমি ইন্টেনশনালি করিনি, ইচ্ছাকৃতভাবে করিনি, তাহলে আপনি একটা যেহেতু দাবি করছেন, তাই এমন দাবি কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। আসামি প্রমাণ করবে যে আমার দ্বারা হয়েছে কিন্তু আমি মন থেকে করিনি, মনের মধ্যে আমার দুষ্টু মন ছিল না।
তাহলে আমার মনের মধ্যে দুষ্ট মন ছিল কিনা এটা আমার প্রমাণ করা তো সহজ। বুঝতে পেরেছেন বিষয়টা? জি। এটাকে বলে হচ্ছে শিফট অফ বার্ডেন অফ প্রুফ। আমরা এভিডেন্স অ্যাক্টের যখন 101 থেকে 114 ধারা পর্যন্ত পড়বো এই জিনিসগুলো বুঝতে পারবো। 105-এ আছে যে এ ধারায় বলছে যে তা অভিযুক্ত ব্যক্তিকে প্রমাণ করতে হবে কি, যে দাবি করছি যে এটা আমার ব্যতিক্রমের মধ্যে পড়বে, কারণ আমি ইচ্ছাকৃতভাবে করিনি। তবে ঘটনার পারিপার্শ্বিক সাক্ষ্য ও পরিস্থিতি বিশ্লেষণ করলে অভিযুক্ত ব্যক্তির মনের খবর উপলব্ধি করা যায়। এখন আপনি ইচ্ছাকৃতভাবে করেননি কি না এটা মনে করেন যে আপনি, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি একজন ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আঘাত করেছেন, 10টি সেলাই লেগেছে তার। এখন যে ছুরি দিয়ে আঘাত করেছেন সেই ছুরি কিন্তু আপনার বাড়িতে পাওয়া গেছে, আপনার ফিঙ্গারপ্রিন্ট ওই ছুরির উপরে আছে, এবং এই ছুরিটা 2 দিন আগে আপনি মিস্টার রহিমের দোকান থেকে কিনেছেন, এটাও জানা গেল। মিস্টার রহিম এসে সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ, আতিক সাহেব আমার দোকান থেকে এই ধারালো ছুরিটি ক্রয় করেছে। তাহলে আপনি যে ইচ্ছাকৃত মেরেছেন না অনিচ্ছাকৃত মেরেছেন এটা কিন্তু উপলব্ধি করা যাবে যদি পরিস্থিতি এরকম হয়। উদাহরণস্বরূপ বলছি, কিন্তু আমি কি জি স্যার। বোঝাতে পারলাম? তাহলে পারিপার্শ্বিক সাক্ষ্য যদি আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে যতই আপনি দাবি করেন যে হ্যাঁ আমি এটা করিনি, আপনার সাজা হয়ে যাবে। ঠিক আছে? তো যে এই ওইটা হচ্ছে তখন উদাহরণ। আর মধ্যে তখন আর পড়বে না। না, আপনি তো প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন, কারণ সবকিছুই তো আপনার বিরুদ্ধে যাচ্ছে, সাক্ষ্য প্রমাণ। পারিবারিক সাক্ষ্য কিন্তু অনেক কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ একটা কথা আছে এভিডেন্স অ্যাক্টের যখন আমরা প্রথম দিকে পড়বো, এভিডেন্স অ্যাক্টের শুরুর দিকে যখন পড়বো যে এই উইটনেস মে লাই বাট সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মে নট, মানে নেভার লাই। মানে বাংলায় যদি বলি যে একজন সাক্ষী আদালতে শপথ করেও মিথ্যা বলতে পারে, কারণ মানুষ তো মিথ্যাবাদী, মিথ্যা বলতে পারে নিজের স্বার্থে, কিন্তু পারিপার্শ্বিক সাক্ষ্য কিন্তু মিথ্যা বলে না। বুঝতে পেরেছেন? জি। তো আচ্ছা, যদি ষড়যন্ত্র থাকে যে আপনাকে ফাঁসানো হয়েছে বিভিন্ন ভাবে, সেই ষড়যন্ত্র যদি আপনি ব্যাখ্যা করতে পারেন, মানে যুক্তির পিছনে যুক্তি, সেটা ভিন্ন জিনিস, সেটা জটিল। আচ্ছা, তাহলে আমরা এই যে সাধারণ ব্যতিক্রম পড়ার আগে অনেক কাহিনী বললাম, এটা বোঝানোর জন্য যে কেন একজন ব্যক্তির হাতে আরেকজন ব্যক্তি খুন হওয়ার পরেও সেটাকে খুন বলা যাবে না এবং ওই ব্যক্তি খালাস পেতে পারে। এই জিনিসগুলো উপলব্ধি না করলে এই 76 থেকে 106 ধারা বুঝবেন না, বুঝলেও মাথার উপর দিয়ে যাবে। এখন এই ধারাগুলো আপনার পানির মতো সহজ লাগবে, একটু দ্রুত আগাবো। 176, সরল বিশ্বাসে আইনত বাধ্য ভেবে ভুল ধারণাবশত কৃতকার্য অপরাধ নয়। আমরা সরল বিশ্বাস কি জিনিস আগে বুঝেছি, সতর্ক ছিলাম আমি যথেষ্ট। 52 ধারায় পড়লাম সরল বিশ্বাসে, তাহলে 52 ধারায় সরল বিশ্বাসে কি বোঝানো হচ্ছে, 76 ধারায় সেটা ব্যবহৃত হচ্ছে। তাহলে সেগুলো সংজ্ঞা পড়লাম। এবার 76 ধারায় এগুলোর অ্যাপ্লিকেশন বা প্রয়োগ দেখছি সরল বিশ্বাসের। ইংলিশ হচ্ছে অ্যাক্ট ডান বাই এ পার্সন বাউন্ড অর বাই মিস্টেক অর অফ ফ্যাক্ট বিলিভিং হিমসেলফ বাউন্ড বাই ল। এটা হচ্ছে আইনের কথা, প্রভিশন বা বিধান। বাংলাদেশে ইংলিশও আছে, বাংলা ইংলিশ উভয় পড়তে হবে, কারণ ইংলিশ তুলে দিয়ে প্রশ্ন করতে পারে। এবার আমি যদি উদাহরণ পড়ি, একটা ইংরেজি বাক্য দেওয়া আছে, এটার বাংলা সহজ করলে যেটা হয়, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জনতার প্রতি গুলি করলেও অপরাধ হবে না। মনে করেন যে একজন পুলিশ কমিশনার, তার আন্ডারে যে এসআই আছে তাকে বলল যে ফায়ার করো। এখন তার বসের নির্দেশে এসআই যদি ফায়ার করে এবং এই ফায়ারের মাধ্যমে 2জন মানুষ যদি মারা যায়, তাহলে এই যে ফায়ার করলেন যিনি এসআই, তার কিন্তু অপরাধ হবে না, কারণ তিনি বসের কথা শুনেছেন। বুঝতে পারলেন? জি। জি স্যার। আরেকটা পড়ি, আরেকটা উদাহরণ আছে। ইংরেজিটা আমি পড়ছি না দ্রুত আগানোর জন্য, আপনারা ইংরেজিরা নিজ দায়িত্বে পড়ে নেবেন। আমি ইংরেজির খুব সহজ বাংলা করে দিয়েছি, হুবহু বাংলা না, সহজ বাংলা। দেখুন এখানে এ একজন সোলজার, মানে এ একজন সৈনিক, এইভাবে আমি আক্ষরিক মানে হুবহু বাংলা না করে হুবহু বাংলা, আপনি যদি মনে করেন যে পেনাল কোডের আপনার বই আছে, পেনাল কোডের যে কোনো ছোট মোটা চিকন বই বা মোটা বই বের করলে কিন্তু এগুলো উদাহরণ পাবেন ইংলিশটা, এবং তার হুবহু বাংলাও পাবেন। কিন্তু আমার বাংলাটার মধ্যে পার্থক্য কি, আপনি সহজে পড়ে শেষ করতে পারবেন এবং মূল বক্তব্য মাথায় ঢুকবে। এ হোক আর রহিম হোক আর পি হোক আর কিউ হোক, মানে ওই ব্যক্তির নাম যদি পরিবর্তন করে দেয়, এখন এখানে সোলজার বলা আছে, সোলজার না বলে যদি অন্য কিছু বলে তাও সমস্যা নেই। আমি বলছি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে, তাহলে বসের নির্দেশে যদি তার আন্ডারে থাকা কোনো ব্যক্তি যদি গুলি করে তাহলে সেটা
অপরাধ হবে না। গুলি করে বা অন্য কোনো কাজ করে যদি মেরে ফেলে বা কোনো কিছু করে, তার অপরাধ হবে না, কারণ বস নির্দেশ দিয়েছে, আমি করেছি, তার মানে আমি তার জাস্ট হুকুমের গোলাম। বুঝতে পেরেছেন? জি স্যার। একজনকে গ্রেপ্তার করতে গিয়ে অন্যজনকে গ্রেপ্তার করলেও অপরাধ হবে না। এখন কোন পুলিশ যদি ইচ্ছাকৃতভাবে রহিমকে গ্রেপ্তার করতে গিয়ে রহিমকে না পেয়ে তার যদি বাবাকে তুলে নিয়ে আসে, এটা কিন্তু অপরাধ হবে। আসামি তো আর বাবা না, রহিমের বাবা আসামি না, রহিম অপরাধী, তাহলে রহিমকে অ্যারেস্ট করতে হবে। এখন মনে করছে যে কান টানলে মাথা আসবে, তাহলে বাবাকে নিয়ে যাই, রহিম এমনি বাবাকে ছড়াতে চলে আসবে। তো এটা কি হবে? এটা কি পুলিশের কাজ না এটা গন্ডার কাজ? তাই না? আমরা সিনেমাতে দেখি। তো এইটা পুলিশ করলে কিন্তু অপরাধ হবে। কিন্তু ভুল করে রহিমকে অ্যারেস্ট করতে যে, মনে করেন একটা এলাকায় গেল, সে রহিমকে ব্যক্তিগতভাবে পুলিশ না চিনতে পারে, পুলিশ একজনকে জিজ্ঞাসা করলো রহিম কোনটা, এখন দেখাই দিল একটা ব্যক্তিকে, তখন আরেকজন ব্যক্তিকে, মনে করেন রহিমকে অ্যারেস্ট করতে গিয়ে রানাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসলো। এটা পুলিশ যেহেতু ভুল করে করেছে, তাই কি এটা অপরাধ হবে না, যখন ভুল বুঝতে পারবে ছেড়ে দিতে হবে। তাই এখানে বলা হচ্ছে ভুল কারণবশত অথবা আইনত বাধ্য ভেবে। তাই আইনত বাধ্য ভেবে ও যে বসের কথা অনুসারে আমি কাজ করলাম, আমি হুকুমের গোলাম, যা বলবে তাই শুনতে হবে, নাহলে চাকরি থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে ভুল বশত, দুইটা উদাহরণ দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট 77। তাহলে এরকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, উদাহরণ আপনি শত শত হাজার হাজার উদাহরণ তৈরি করা যাবে 76 ধারার উপরে। তো মূল থিম আপনাকে বুঝতে হবে যে আইনত বাধ্য, কারণ আমি চাকরি করছি বসের আন্ডারে, আর ভুল ক্রমে আমার হয়ে গেছে। এরকম যদি পরিস্থিতি হয় 76 ধারায় আমি কি পাবো? সুবিধা পাবো। মানে আমার অপরাধ হলেও সেটা অ্যাকচুয়ালি অপরাধ হবে না। কারণ কি, আমার মনের মধ্যে গিলটি মাইন্ড নাই। বস বলেছে তাই আমি করেছি, মানুষকে মারার আমার ইচ্ছা ছিল না, বস বলেছে করেছি। তারপরে কি, আমি রহিমকে গ্রেপ্তার করে গিয়ে রানাকে গ্রেপ্তার করেছি। রানাকে গ্রেপ্তার করার আমার ইন্টেনশন ছিল না, ভুল হয়ে গেছে আমার, কারণ আরেকজন ব্যক্তি দেখিয়ে দিয়েছে, হয়তো বা দূর থেকে দেখিয়ে দিয়েছে, বললো লাল শার্ট পরা ওই লোকটাকে অ্যারেস্ট করেন। এখন একটু পরে লাল শার্ট পরা আরেকজন লোক চলে আসছে ওখানে, তাহলে দুইজনই লাল শার্ট, বুঝতে পারিনি কোনটা রহিম, জিজ্ঞাসা করতে গেলে পালিয়ে যাবে তাই। আচ্ছা, 77, বিচার পরিচালনাকালে বিচারকের কার্য অপরাধ নয়। এখন বিচারক মনে করেন একটা নিরপরাধ ব্যক্তিকে, যেমন মনে করেন কোন ব্যক্তি নিরপরাধী কিন্তু মামলার আসামি হয়েছে, তাকে যদি সাজা দিয়ে ফেলে ম্যাজিস্ট্রেট বা জজ, তাহলে আমি নির্দোষ ব্যক্তি, ওই ম্যাজিস্ট্রেট আমাকে সাজা দিয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আমি কি করব? আমায় মিথ্যা মামলায় সাজা দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা করব, করা যাবে? জি না স্যার। কারণ তিনি আদালতের দায়িত্ব, মানুষ তো তিনি, মানুষেরও তো ভুল হতে পারে। তাহলে অ্যাক্ট অফ জাজ হোয়েন অ্যাক্টিং জুডিশিয়ালি, তার মানে জাজ হিসাবে যদি তিনি কোনো কাজ করেন সেটা অপরাধ হবে না বিচার কালে। এখন জাজ, মনে করেন জাজের নাম হচ্ছে জনাব রহিম, একজন জজ বা ম্যাজিস্ট্রেট, বিচারকালে যেটাই করবেন না কেন সেটা যদি দায়িত্বের মধ্যে পড়ে, অর্থাৎ আইন মেনে যদি করেন, কোনো অপরাধ হবে না। একজন বিচারক, দায়রা জজ, আরেকজন মানুষকে কি তার কলমের আঁচড়ে কি করে দিতে পারেন? ফাঁসি দিয়ে দিতে পারেন, মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারেন। মার্ডার কেসের আসামিকে, 5টা মার্ডার কেসের আসামিকে 4জনকে মৃত্যুদণ্ড দিল, একজন নিরপরাধ ছিল, তাহলে দায়রা জজের এটার কারণে, রায়ের কারণে একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যু হতে পারে। এখন যদি ওই যে নিরপরাধ ব্যক্তি মারা গেল, তার সন্তান যদি প্রতিশোধ নিতে চায় সিনেমার মতন, যে এই জজের রায়ের কারণে আমার নির্দোষ বাবা মারা গেছে, আমি এই জজের বিরুদ্ধে যাব, যে নিজে পড়াশোনা করে অ্যাডভোকেট হয়ে ওই জজের বিরুদ্ধে মামলা করতে যায়, যে আজ থেকে 20 বছর আগে আমার বাবাকে মিথ্যা রায় দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে এই মিস্টার অমুক জজ এটা করেছে, এটা করা যাবে? করা যাবে না। জি না, বুঝতে পারবে না। বুঝতে পারছেন? কিন্তু কিন্তু ওই যে ম্যাজিস্ট্রেট সাহেব মিস্টার রহিম, মনে করেন তিনি বিচারকের দায়িত্ব পালন করছেন না, এখন তিনি ছুটিতে আছেন, অথবা হয়তোবা রাত 8টা বাজে, তিনি বাসাতে আছেন। এখন বাসাতে যদি বউকে পিটান বা বউয়ের কাছে যদি যৌতুক চান কোনো বিচারক, তাহলে বউ কিন্তু তার বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারবে বা নারী শিশু নির্যাতন মামলা করতে পারবে, কারণ ওখানে ব্যক্তি রহিম মেরেছে বা যৌতুক চেয়েছে, বিচারক না। বুঝতে পেরেছেন? জি। তাহলে অফিসিয়াল ডিউটি পালন করে অপরাধ হবে না, কিন্তু অফিসিয়াল ডিউটির বাইরে যদি ব্যক্তি হিসেবে কোনো কাজ করে ব্যক্তিগতভাবে, তাহলে সেটার দায় তাকে নিতে হবে। 77 ধারা তাকে বাঁচাতে পারবে না। 78, আদালতের নির্দেশে কৃত কার্য অপরাধ নয়। মনে করেন যে জজ ফাঁসি দিয়ে দিল, এখন জল্লাদ বুঝেন, জল্লাদ কি করে? ঠিক। দড়ি টেনে বুঝি স্যার। ফাঁসি প্রাণ কত ফাঁসি কার্যকর করে। হ্যাঁ, কার্যকর তাহলে করে। আসলে জল্লাদের হাতে কিন্তু মানুষ মারা যায় অ্যাকচুয়ালি, তাই না?
তাহলে জল্লাদ কি ইচ্ছাকৃতভাবে করে না আদালতের নির্দেশে করে? আদালতের নির্দেশে করে স্যার। তাহলে ওই যে জল্লাদের উদাহরণটা খুব ফিক্সড, মানে খুব সুন্দর হলো, মনে থাকবে আপনাদের, যে 78 ধারায় জল্লাদ কিন্তু, যদিও একজন বলে যে আমার বাবাকে এই জল্লাদ ফাঁসি দিয়েছে, জল্লাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবে, কিন্তু সেটা বেআইনি। জল্লাদের বিরুদ্ধে মামলা করলে টিকবে না। বুঝতে পারলেন? কারণ জল্লাদকে বাঁচাবে কে? 78 ধারা। একজন পুলিশ একজন নিরপরাধ ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, হ্যাঁ, কিন্তু আদালতের নির্দেশ ছিল তাকে অ্যারেস্ট করার। আদালতের নির্দেশ মানতে বাধ্য পুলিশ, কারণ জুডিশিয়ারির সাথে প্রশাসন কাজ করে, তাই না? তাহলে আদালতের নির্দেশে কোনো ব্যক্তি যে কোনো কাজ করুক না কেন, সেটা কি হবে? বৈধ হয়ে যাবে, অপরাধ হবে না। ৭৯, আইন সমর্থিত বলে বিশ্বাসকারী সাধারণ ব্যক্তির কার্য অপরাধ নয়। মনে করেন আমি একজন অ্যাডভোকেট, আমি কিন্তু সরকারি চাকরি করি না। তো আমি তাহলে একজন সাধারণ ব্যক্তি, জেনারেল পিপুল অফ বাংলাদেশ, বাংলাদেশের সাধারণ নাগরিক আমি। তো কাউকে অপরাধ করতে দেখে তাকে সরল বিশ্বাসে আটক করলে অপরাধ হবে না। মানে আমার সামনে একটা অপরাধ হচ্ছে, পুরো ইংলিশটা পড়লে আরো ভালো সিনারিও বুঝতে পারবেন, কিন্তু আমি যে বাংলাটা দিয়েছি এটা দিয়ে হাজারো উদাহরণ তৈরি করতে পারবেন। আমার সামনে চুরি হচ্ছে, আমার সামনে ধর্ষণ হচ্ছে, আমার সামনে ডাকাতি হচ্ছে, আমার সামনে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে চড় থাপ্পড় মারছে। তো আমি এটা, ধর্মেও কি বলে, চোখের সামনে অপরাধ হতে থাকলে যদি সামর্থ্য থাকে বাধা দিতে হবে, সামর্থ্য হুম। যদি না থাকে নিষেধ করতে হবে মুখে। আমি তো যদি মুখেও নিষেধ করতে না পারি, যে মুখে আমি নিষেধ করলে আমাকে আক্রমণ করবে, মন থেকে ঘৃণা করতে হবে, হাদিস তো জি তাই বলে, তাই না? জি স্যার। তো এখানে ৭৯-তে কিন্তু এই হাদিসটা প্রযোজ্য হয়ে যাচ্ছে। তো আমার চোখের সামনে যদি কোনো কিছু অপরাধ ঘটতে যাচ্ছে, মনে করেন যে আমার প্রতিবেশী এক ভদ্রলোক তার স্ত্রীকে প্রহার করছে, পিটাচ্ছে, তো আমি যে আটকাবো না? আমার তো একটা সামাজিক দায়িত্ব এটা, তাই না? জি তো আমি যদি আটকাই, তাহলে ওই লোক যদি আমাকে, আমার নামে মামলা করে যে আমাকে আটকিয়েছে, আমরা পেনাল কোডের যখন 379 339 ধারা পড়বো, কাউকে আটক করলে কিন্তু কি হবে, 339, 40 এগুলোতে কিন্তু সংজ্ঞা আছে, কাউকে আটক রাখা, বাধা দেওয়া, এগুলো কিন্তু অপরাধ। তো আমি কিন্তু কাউকে অপরাধ করতে দেখে বাধা দিচ্ছি, তখন আমার, যদিও বাধা দিচ্ছি কিন্তু আমি তখন ৭৯ ধারার সুবিধাটা নিতে পারবো। আমি বলতে পারবো যে সে অপরাধ করছিল, তাই আমি অপরাধটা আটকানোর চেষ্টা করছিলাম। বুঝতে পেরেছেন? হুম। জি স্যার। আবার যদি আমাকে কেউ আঘাত করতে আসে, তাহলে আমি সেটা আটকাতে পারবো। সেটা তো একটু পরের দিকে আমরা পড়বো, সেটা সেলফ ডিফেন্স। জেনারেল এক্সেপশনস এর আবার পার্ট দুইটা, একটা জেনারেল আর একটা হচ্ছে স্পেশাল, সেটাকে বলে আবার সেলফ ডিফেন্স। আত্মরক্ষা, নিজেকে রক্ষার জন্য আমি যা কিছু করব, সেটা আমরা পড়বো হচ্ছে 96 থেকে। আচ্ছা, ধারা 80, আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা। আমার যা করা উচিত আমি সেটাই করছি, যেটা অবৈধ না, আমার দায়িত্ব, আমি প্রতিনিয়ত কাজ করছি, হ্যাঁ। তো এটা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে ফেলে, তো সেটা দোষ তো আমার না। দুর্ঘটনা মানে তো সেটা ইন্টেনশনালি হয় না। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে চালাতে যদি তার কোনো দোষ না থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যদিও পেনাল কোড না, অন্য আইনে তার নামে মামলা হবে, কারণ সড়ক পরিবহন আইন আলাদাই আছে। তো এখানে যথেষ্ট সেফটি যদি আমি ফলো করি, মনে করেন একটা ভবন নির্মাণ হচ্ছে, 7 তলা ভবনের উপরে ইট গাঁথ ইটের গাঁথনি দিচ্ছে কে? রাজমিস্ত্রি। তো রাজমিস্ত্রি ইটের গাঁথনি দিচ্ছে, যথেষ্ট সেফটি, সামনে নেট টেট দেওয়া আছে। এখন ওইটা দেখার পরে নিচ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, যেতে লেগে যদি 7 তলা থেকে একটা ইটের টুকরো এসে মাথায় পড়ে, তাহলে মাথা ছিদ্র করে ভিতরে প্রবেশ করে যাবে, ইটের ভাঙা অংশ হোক আর পুরো ইট হোক, তো মারাই যাবে, যাবে না? এখন যদি ওই যে সরল বিশ্বাস এবং যথার্থ যদি সতর্কতা থাকে, তাহলে এটা অপরাধ হবে না। ইচ্ছাকৃতভাবে যদি কারো মাথার উপর উপর থেকে ফেলে দেয়, সেটা তো অপরাধ, ইন্টেনশনালি। তাহলে এখানে হুম। অ্যাক্সিডেন্ট ইন ডুইং এ লফুল অ্যাক্ট। তাহলে আমি যে কাজটি করছি, আমি ইট গাচ্ছি, তার মানে আমি একটা বিল্ডিং তৈরি করছি, এটা তো আমার আমার কর্ম। আমি তো অবৈধ কোনো কিছু করছি না, কিন্তু অবৈধ কোনো কিছু করতে গিয়ে যদি আবার দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু দায় নিতে হবে। উদাহরণগুলো পড়ি। যথেষ্ট সতর্কতার সাথে কাজ করাকালে বাট হতে কুঠার খুলে গিয়ে কোনো ব্যক্তিকে নিহত করলে অপরাধ হবে না। এইটা কিন্তু বারবার আসে। কুঠার বা কুড়াল বোঝেন তো? জি স্যার কাঠ বুঝি। কাটা।
কাঠ কাঠ কাটা। কাটা কাজ চলা হ্যাঁ, পারে। হ্যাঁ, তো মনে করেন যে এক ব্যক্তি সতর্কভাবে কি করছে, কাঠ কাটছে। কাঠের মানে কাঠের যে কুড়াল সেটার দুইটা অংশ আছে, একটা হচ্ছে হাতল, যেটা সাধারণত কাঠের হয়, এবং মাথার অংশটা কি মেটাল হয়, লোহার হয়, তাই না? জি তো এই লোহার অংশটা যদি খুলে যে ছুড়ে গিয়ে মনে করেন 10 হাত দূরে একজন ব্যক্তি যাচ্ছিল, তার মাথায় লেগে আহত, তারপর নিহত হয়ে গেল। এখন আমি কাঠ কাটা আমার দায়িত্ব, আমি কাজ করছিলাম। এখন যেই জায়গায় কাজ করার কথা, কাঠ কাটার তো একটা নির্দিষ্ট জায়গা আছে, রাস্তার উপর দিয়ে তো কাঠ কাটা যাবে না, বা বাজারের ভিতরে তো যেখানে অনেক লোকজন থাকে সেখানে তো আর কাঠ কাটা যাবে না। তাহলে কাঠ কোথায় কাটবে? সমিল আছে বা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে সে কাঠ কাটছে। এখন যে পথচারী যাচ্ছে আশেপাশ দিয়ে, তাকে সতর্ক হয়ে যেতে হবে, যেখানে কাঠ কাটা হচ্ছে এনি টাইম একটা কাঠের টুকরো বা কোনো কিছু একটা ছুঁড়ে আসতে পারে। তাহলে যথেষ্ট সতর্কভাবে আমাকে চলাফেরা করতে হবে এবং দূরত্ব বজায় রাখতে হবে। এখন ওই ব্যক্তি যদি কাজ দিয়ে যায় এবং ওই কুড়ালের মেটাল অংশটুকু ছুঁড়ে এসে যদি আঘাত করে, মামলা তো হবেই। তাহলে কাঠমিস্ত্রিকে কি ছেড়ে দিবে? ওই যে মারা গেল তার আত্মীয় স্বজন ছেড়ে দিবে না, মামলা হবে। মামলা হবে। তখন কাঠমিস্ত্রি যে বলবে উকিলকে যে স্যার আমি তো কাঠই কাটছিলাম, আমি কি জানতাম এটা খুলে গিয়ে ওই ব্যক্তি মারা যাবে? তখন উকিল দাবি করবে চার্জ গঠনের সময়, হ্যাঁ, এই কোড়ালের আঘাতেই মারা গেছে, কিন্তু 80 ধারার আমি সুবিধা গ্রহণ করতে চাই। তখন মনের মধ্যে যে গিল্টি মাইন্ড ছিল না, এটা প্রমাণ করতে হবে ওই কাঠুরিয়াকে যে কাঠ কাটছিল এবং তার উকিলকে। এটা কোন আইনে আছে? সাক্ষ্য আইনের 105 ধারায়। বোঝাতে পারলাম? জি স্যার। মনে করেন যে যদি কোড়ালের অংশটুকু ঢিলা রেখে আমি যদি ইন্টেনশনালি যে হ্যাঁ কেউ যাবে, আমি ইচ্ছাকৃতভাবে তার দিকে ভাবে ছুড়ে দিব, এটা ভিন্ন জিনিস। কিন্তু যদি কাট কাটতে গিয়ে যদি আসলে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু এটা অপরাধ হবে না, 80 ধারা সেটাই বলছে। এই ধরনের আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। 81, বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতির ঝুঁকি গ্রহণ অপরাধ নয়। কোন জাহাজের নাবিক যদি, আচ্ছা এটা পড়ার আগে আমি উদাহরণ দিই, এটাই অন্যভাবে বলি। মনে করেন যে পানি জাহাজ, ফেরি আমরা বলি, বা মাল বহনকারী জাহাজ যেটা পানি দিয়ে চলাফেরা করে, ফেরি বা শিপ। মনে করেন একটা শিপ যাচ্ছে, তার রাস্তার মাঝখানে দুইটা শিপ চলে আসছে, একটা ছোট নৌকা যেখানে 2 জন লোক আছে, আর একটা বড় শিপ যেখানে 300 জন লোক আছে। এখন পানি জাহাজ বা বড় যে ফেরি, সেটা তো সহজেই দ্রুত বাঁক নেওয়া যায় না, টাইটানিক জাহাজের মতো বড় যদি জাহাজ হয়। তাহলে দ্রুত কি বাঁক নিয়ে তার ওই পথ পরিবর্তন করতে পারবে? ডানে বামে তো দ্রুত নিতে পারবে না। তো এই কারণেই সে দেখছে যদি একটু ডানে নেয় তাহলে ছোটটা মারা যাবে, আর বামে নিলে বড়টা মানে আঘাতপ্রাপ্ত হবে। তো বড়টা যদি লাগে তাহলে 300 জন লোক মারা যেতে পারে, ঝুঁকিতে পড়বে। আর যদি ছোটটাতে মারি, ছোটটা 2-3 জন আছে, ওই 2-3 জন মারা যাবে, ডেফিনেটলি মারা যাবে। তো জেনে শুনে ছোটটাকে এসে আঘাত করলো এবং ছোটটার 2-3 জন লোক সবাই মারা গেল, এবং পুরো নৌকা পানিতে ডুবিয়ে গেল, মারা গেল সব মানুষ। এখন তাদের নামে যদি মামলা হয়, তারা ব্যাখ্যা দিবে যে আমি যদি ওই ছোটটাকে না মেরে বড়টাকে মারতাম তাহলে 300 জন মারা যেত। তো 300 জন না মেরে আমি 3 জনকে মেরেছি। তো আইন বলে আপনি একজনকেও মারতে পারবেন না, কিন্তু পরিস্থিতি যদি এরকম হয় যে আপনি এই দুর্ঘটনা এড়াতে পারবেন না, তা আপনি বড় ক্ষতি না করে ছোট ক্ষতি করেন, তাহলে 81 ধারা আপনাকে বাঁচিয়ে নিবে। এবার আইনে কি বলছে দেখেন। কোন জাহাজের নাবিক যদি বহু যাত্রীবাহী অপর একটি বড় জাহাজের সাথে সংঘর্ষ এড়াতে অপেক্ষাকৃত ছোট যাত্রীবাহী ছোট নৌকাকে আঘাত করে দুর্ঘটনা ঘটায়, তবে তা অপরাধ হবে না। আমি যে একটু আগে উদাহরণ দিলাম 300 আর 3 জন, এটার সাথে মিল পেলেন? ইয়েস, পেয়েছি স্যার। তো এই এই যে লাইন আমি এখন পড়লাম, এটাই কিন্তু ইংরেজিতে একটা লাইন আছে, এবং এটাই একটু অন্য ভাষায় মূল বইয়ে আছে, কিন্তু আমি ভাষাটা আমার অনেক কিছুই কিন্তু মূল বইয়ের ভাষা আমি মেনটেন করিনি। কারণ আইন কিন্তু জটিল, আইন কিন্তু কঠিন। আইন কঠিন বলে কিন্তু এই যে আমাদের একটু কর্ম হচ্ছে আপনাদের পড়িয়ে, কারণ অনেকেই আইনের ভাষা বুঝতে পারছেন না। আমরা একটু কষ্ট করে করে বুঝতে পারি বলে সহজ ভাষায় লিখে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এই তো। এই সাপোর্টটা আপনাদের দরকার। আর আপনি 81 ধারা নিজে পড়তে যান, দেখবেন যে আরো অনেক বর্ণনা আছে। এবং আপনি আমার নোট থেকে 81 ধারা পড়তে যদি 1 মিনিট লাগে, আপনি মূল বই বইয়ের করে পড়তে আপনার লাগবে 3 মিনিট। তার মানে 3 গুণ বেশি সময় লাগবে। তার মানে আবার কিছু কিছু সেকশন আছে আমি 1 লাইনে শেষ করেছি, বইয়ের মধ্যে 10 লাইন আছে। তো কোন 1 লাইন পড়বো এটা আপনি বুঝতে পারবেন না। আবার
অনেক বই সাধু ভাষায় আছে, আপনি বুঝতে পারবেন না। তাই আমার নোটে সহজ ভাষায় আছে, আবার কিছু প্রয়োজনে ইংরেজিও দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় ইংরেজি তুলে দিয়ে প্রশ্ন আসে। দেখেন এটারই যদি ইংরেজি বলি, অ্যাক্ট লাইকলি টু কজ হার্ম বাট ডান উইথাউট ক্রিমিনাল ইন্টেন্ট, এই যে ক্রিমিনাল ইন্টেন্ট, এই যে ইন্টেনশন, অ্যান্ড টু প্রিভেন্ট আদার হার্ম, এবং অন্য যে হার্ম এড়াতে। ঠিক আছে? আচ্ছা, অগ্নিকাণ্ডের সময় কোনো ব্যক্তি যদি আগুন ছড়িয়ে পড়া আটকাতে কোনো ঘর ভেঙে দেয়, তবুও তো অপরাধ হবে না। মনে করেন পাশাপাশি 10টা ঘর আছে, প্রথম ঘর পুড়ে শেষ, দ্বিতীয় ঘরে আগুন লেগেছে। এবার একজন ব্যক্তি দেখছে যে এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে 10টা ঘরই পুড়ে যাবে, কারণ আগুন তো ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, যেদিকে পোড়ানোর মতো জিনিস পাবে সেদিকেই তো ছড়িয়ে পড়বে। তাই নয় কি আতিক সাহেব? জি স্যার, জি। এখন দেখলেন যে প্রথম ঘর পুড়ে গেছে, দ্বিতীয় ঘর পুড়ে গেছে, এবং তৃতীয় ঘর হচ্ছে আতিক সাহেবেরই ঘর মনে করেন। এখন তৃতীয় ঘরটা আতিক সাহেবের এক প্রতিবেশী পুরোটাই ভেঙে দিল আতিক সাহেবের ঘর, এবং তৃতীয় ঘর ভাঙ্গার কারণে চতুর্থ থেকে দশম ঘর পর্যন্ত আগুনটা ছড়াতে পারলো না। কারণ আগুন ছড়ানোর জন্য কি লাগবে? মাধ্যম লাগবে। যেহেতু তৃতীয় ঘর ভেঙে ফেলা হয়েছে, আগুন আর ছড়াতে পারলো না, দুইটা ঘর পুড়ে গেল, এবং একজন ব্যক্তি তৃতীয় ঘর ভেঙে ফেলো আতিক সাহেবের। কারণ আতিক সাহেবের এটা বোঝা উচিত যে বাকি ঘরগুলো পোড়ানো আটকাতে কিন্তু আপনার ঘরটা ভাঙ্গা হয়েছে। তাহলে আপনার কি উচিত? তার বিরুদ্ধে মামলা করা উচিত কিনা? না স্যার, উচিত না। উচিত না। কমন সেন্স থাকলে মামলা করবেন না, বরং অন্যান্যদেরকে দাবি করতে পারেন, যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হয় হয়তো বা নিজেই মেরামত করে নেবেন। আর ভালো না হলে বলবে, ভাই তোমাদের বাঁচাতে গিয়ে তো আমার ঘরটা ভেঙে গেল, এবার তোমরাই কিছু ফান্ড ব্যবস্থা করে আমার ঘরটা মেরামতের ব্যবস্থা করো। এটা হচ্ছে সবচেয়ে ভদ্র উপায়, সামাজিক উপায়, বা মেম্বার চেয়ারম্যানকে বলতে হবে। আর যদি আপনি রাগ করে দিয়ে তার নামে মামলা করেন যে আমার ঘর কেন ভাঙলে, পুড়বে পুড়বে, আমারটা পুড়লে পুড়তো, সবার গুলোই পুড়তো, তো সেটা ইলজিক্যাল হতো, এবং আপনি তার নামে মামলা করলেও 81 ধারায় তিনি সুযোগটা নিতে পারতেন। আচ্ছা, তার মানে আপনি বড় ক্ষতি আটকাতে ছোটখাটো ক্ষতি করা, আরো 7টা ঘর, মানে আরো 6টা ঘর বাঁচাতে আপনার ঘরটা, বা আরো 7টা ঘর বাঁচাতে আপনার ঘরটা ভেঙে ফেলা হলো। তাহলে 7টা ঘরের দাম বেশি না আপনার ঘরের দাম বেশি একটার? বোঝাতে পারলাম? ওই যে তিন তিনটা মানুষ বহনকারী নৌকা আর 300 মানুষ বহনকারী ফেরি, এরকমই এই ধরনের কিন্তু উদাহরণ আসতে পারে। তাহলে উদাহরণের অর্থ কি? এই যে থিম, বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতির ঝুঁকি গ্রহণ, এটা কিন্তু অন্য কোনো গাইডে হয়তো বা নাই, এটা আমার ভাষা। আপনি যদি ধরতে পারেন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসছে। 82, 82 ধারা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এমসিকিউ, রিটেন, ইভেন ভাইভাতে প্রশ্ন করবে। এবার যে কিছুদিন পরে ভাইভা প্রশ্ন করবে, ধারা 82, 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য। এটা মনে রাখেন, 9 বছরের কম, 9 বছরের কম ইংরেজি কি হবে? আন্ডার 9 ইয়ার্স অফ এজ। আন্ডার 9, আন্ডার 9 বলতে কি বোঝেন? মনে করেন যে আমার একটা সন্তান আছে, তার বয়স 8 বছর পূর্ণ হলো, মানে 8 বছরের জন্মদিন পালন করেছে ছোটখাটো কেক কাটিয়ে, মনে করেন। এখন তো সবাই কেক কেটে জন্মদিন পালন করে। তো এখনো 9 বছরের জন্মদিন আমি পালন করিনি। যদি এরকম হয়, উদাহরণস্বরূপ বলছি, আমার ছেলের বয়স এখনো 4 বছরই হয়নি, কিন্তু উদাহরণ দিচ্ছি যে আমার ছেলের বয়স ধরেন, মনে করেন যে 8 বছর, 8 বছরের জন্মদিন পালন করেছি, 9 বছরের জন্মদিন পালন করা হয়নি। ধরে নেন যে আগামীকাল আমার ছেলের বয়স কত হবে? 9 বছর পূর্ণ হবে। মনে করেন আমার ছেলের জন্ম তারিখ হচ্ছে 4 নভেম্বর, ধরে নেন। তাহলে এই মুহূর্তে টাইম হচ্ছে 11টা 24 মিনিট। তার মানে প্রায় আর আধা ঘন্টা, মানে 36 মিনিট, 36 মিনিট সময় আছে 12টা বাজতে, মানে তারিখ পরিবর্তন হতে। আমি কি বোঝাতে পারছি আতিক সাহেব? জি স্যার, বুঝি। এখন এই মুহূর্তে যদি আমার ছেলে কোনো অপরাধ করে, তাহলে এটা কোনো অপরাধ হবে না, কারণ সে শিশু, 9 বছরের কম বয়স্ক, আন্ডার 9। নাই। কিন্তু কিন্তু যদি রাত 12টা বেজে যায় এবং 4 তারিখ পড়ে যায়, তার মানে তার জন্মদিন চলে আসলো, তার মানে তার 9 বছর কি হলো? ফুল হয়ে গেল। তখন তখন আর তাকে আমি আন্ডার 9 বলতে পারবো না, তখন তাকে কি বলবো? 9। এখন যদি বলা হয় বয়স কত, তখন আন্ডার 9 বলবো, অথবা 8+। আর তখন আমি কি বলবো? 9 ইয়ার্স অফ ওল্ড, মানে 9 বছর পূর্ণ হলো। তো 9 বছর পূর্ণ হলো, মনে করেন একটা শিশু, তার বার্থডে পার্টি করা হচ্ছে, 9 বছরের বার্থডে পার্টি।
তার কেকের উপরে 9 লেখা আছে, সে কেক জ্বালিয়ে সে বার্থডে পার্টি করছে, বার্থডে পার্টিতে সে যদি কোনো অফেন্স করে ফেলে তাহলে তার অপরাধ হবে, কারণ 9 বছর তার পূর্ণ উপলক্ষে সে অনুষ্ঠানটা হচ্ছিল। আর 9 বছরের যদি একটু আগেও সে অপরাধ করে তাহলে এটার জন্য তার কোনো দায় নাই। বোঝাতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। তাহলে 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয়, ডিরেক্ট কথা। যেই কাজই করুক না কেন, সে যদি নিজে করে, কিন্তু তাকে দিয়ে যদি কেউ করিয়ে নেয়। এখন একটা শিশুর হাতে আমি একটা বিষের কৌটা ধরিয়ে দিয়ে বললাম যে বাবা ওখানে দেখো একটু খাবার রাখা আছে, ওর মধ্যে এটা ঢেলে দিয়ে আসো তো, তাহলে কাজটা শিশু করলো না, আমি করিয়ে নিলাম। আমি করলাম স্যার। তাহলে এটা আমি করিয়ে নিলাম, শিশু এখানে মাধ্যম। কারণ শিশু মানে সে নির্বোধ, কিছু বুঝবে না এটার আউটপুট কি, এটা করলে যে কি হবে সে হয়তো বা সেটা বুঝে না, কারণ এই বোধ শক্তি তার হয়নি। এই কারণে 18 বছরের কম বয়স্ক মানুষের কি নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার কি নাই, ক্ষমতা নাই, তাকে মাইনর বলা হয়। তবে 9 বছরের শিশুর কার্য অপরাধ হবে, মানে 9 বছর পূর্ণ হলে অপরাধ হবে, যেটা আমি উদাহরণ দিয়ে বোঝালাম। এটার আইনে কি বলছে ইংলিশে? নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান বাই এ চাইল্ড আন্ডার 9 ইয়ার্স অফ ওল্ড। এটাই হচ্ছে আইন। আর বাদ বাকিটুকু আমি যে লিখেছি এটা কিন্তু আইনে নাই। 9 বছরের শিশু কার্য অপরাধ হবে, এটা আইনের মধ্যে নাই। কিন্তু আপনি যখন বলবেন যে 9 বছরের নিচে অপরাধ নয়, তাহলে নিশ্চয়ই 9 বছর হলে অপরাধ হবে, তাই নয় কি? জি 10 বছর হলেও অপরাধ হবে, 11 বছর হলেও অপরাধ হবে। আচ্ছা, এটা 2004 সালে, 2004 সালে আগে, 2004 সালে কিন্তু পেনাল কোডের এই 82 ধারা অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়ে এখানে আন্ডার 9 করা হয়েছে। তার আগে ছিল এখানে আন্ডার 7। 7 বছরের পরিবর্তে 9 বছর প্রতিস্থাপন করা হয়েছে, তার মানে আগে ছিল আন্ডার 7, 2004 সালে এসে এখানে করা হয়েছে আন্ডার 9। তাহলে আগেকার শিশুরাই কি বুদ্ধি বেশি ছিল, এখন বুদ্ধি কমে গেল, তাই বয়সটাকে বাড়াতে হলো? যে আগেকার 7 বছরের শিশুর যতটুকু জ্ঞান হয়ে যেত, এখন 9 বছর হলে গা ততটুকু জ্ঞান হচ্ছে। আইন দ্বারা কি এটা বোঝানো হলো, তাই না? আচ্ছা, ধারা 83, এই বয়স নিয়ে একই বিষয়, যে 9 থেকে 12 বছর, মানে বয়স 9 হয়েছে ঠিকই এবং 12 হয়েছে, 9 আর 12-র মাঝখানে বয়স, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর এরকম যদি শিশু হয়, এই বছরের অপরিণত শিশুর কার্য, যেটা অনেকটা আমরা অটিস্টিক শিশু বলে থাকি, মানে সহজ সরল হাবাগোবা এরকম, তাহলে তার কার্য কি হবে না, অপরাধ হবে না। এটাকে বলা হচ্ছে ইম্যাচিউর আন্ডারস্ট্যান্ডিং। তার মানে তার বোধ শক্তি এমন যে তার বয়স 9, 10 বা 11, 12 হয়েছে, কিন্তু তার ওই আন্ডার 9-এর মতনই তার মানসিক অবস্থা। তার মানে তার মানসিক বিকাশটা 9 বছরের শিশুর মতো হয়নি, আন্ডার 9-এর মতো হয়ে আছে। তাহলে এটা যদি প্রমাণ করা যায় হ্যাঁ শিশু একটু অ্যাম্যাচিউর, ঠিকভাবে ম্যাচিউর হয়নি 12 বছর হলেও, তাহলে কিন্তু ওই 82 ধারার সুবিধাটা নিতে পারবে, লাইক আন্ডার 9। ক্লিয়ার? 82, 83। জি আমি 82 এবং 83 থেকে একটা এমসিকিউ আলোচনা করব আজকেই, পারবো কিনা জানি না, আর 2 মিনিট ক্লাস হবে, তাহলে নেক্সট ক্লাসে। আচ্ছা, 84, অপ্রকৃতিগ্রস্ত বা উন্মাদ শিশুর কার্য বা উন্মাদ ব্যক্তির কার্য, মানে ব্যক্তির বয়স যা হোক সে উন্মাদ মানে পাগল। আনসাউন্ড মাউন্ড বা মাইন্ড, আনসাউন্ড মানে হচ্ছে অসুস্থ, আর মাইন্ড মানে মন। তাহলে অসুস্থ মন মানে মানসিক বিকৃত, মস্তিষ্ক বিকৃত যার, মানে পাগল এক কথায়, তার যে কোনো কার্য অপরাধ নয়। তাহলে পাগল থেকে সাবধান হবেন, পাগল যদি মেরে দেয় পাগলের বিরুদ্ধে মামলা চলে না, মামলা করলে যদি প্রমাণ করে যে সে পাগল তাহলে সে খালাস পেয়ে যাবে। নেশাগ্রস্ত বা মাতাল ব্যক্তির কাজও কিন্তু অপরাধ না, কিন্তু সে যে মাতাল হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে মাতাল করতে হবে। এখন আমি নিজে নিজেকে যদি কোনো ওষুধ প্রয়োগ করে মাতাল করি, তারপর অপরাধ করি, তাহলে কিন্তু অপরাধ হবে। কারণ আমার মাতাল হওয়ার আগে ইন্টেনশন আছে যে আমি নিজে ওষুধ নিব বা অন্য কেউ আমাকে ওষুধ দিবে, আমি ইচ্ছাকৃতভাবে ওষুধ গ্রহণ করে মাতাল হয়ে তারপর অপরাধ করব, তাহলে কিন্তু এটা ইন্টেনশনালের মধ্যে চলে যাবে। কমন সেন্সের বিষয়। 86, বিশেষ জ্ঞান প্রয়োজন এমন কার্য নেশাগ্রস্ত বা মাতাল কর্তৃক কৃত হলে তা অপরাধ নয়। তার মানে কেউ যদি ড্রাইভিং করে বা এমন একটা কার্য দক্ষতার সাথে করতে হয়, তো সেটা যদি কোনো নেশাগ্রস্ত বা মাতাল ব্যক্তি করে, করতে গিয়ে যদি কোনো অপরাধ সংগঠিত করে ফেলে তাহলে সেটা অপরাধ হবে না। তবে শর্ত হচ্ছে মাতাল সে নিজ ইচ্ছাকৃত ভাবে হলে হবে না,
অন্য কেউ তাকে জোর করে করেছে বা তার ইচ্ছার বিরুদ্ধে গোপনে তাকে মাদক দেওয়া হয়েছে। সপ্তাশী হচ্ছে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ছাড়া ভিকটিমের সম্মতি সহকারে কৃতকার্য অপরাধ নয়। অর্থাৎ ভিকটিমের সম্মতি নেওয়ার আসলে এখানে সুযোগ নেই বলেই কিন্তু সম্মতি ছাড়াও যদি কাজ করে অপরাধ হয়, মানে কোনো কারো ক্ষতি হয়, ইনজুরি হয় বা মৃত্যুবরণ করে, তারপরেও সেটা অপরাধ হবে না, কারণ সেটা সিচুয়েশনই এরকম। যেমন ক্রীড়া অনুষ্ঠানকালে প্রতিযোগীকে আঘাত করলেও অপরাধ হবে না। ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, কোনো যে কোনো খেলাই খেলতে গিয়ে পরস্পর পরস্পরকে আঘাত লাগতে পারে, এই ক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। যদি অন্যায়ভাবে আঘাত করে সেক্ষেত্রে যেমন আমরা ফুটবল খেলায় দেখি লাল কার্ড, হলুদ কার্ড এই ধরনের বিধান থাকে, এমনকি তাকে খেলা থেকে অনেক দিনের জন্য বহিষ্কার করেও রাখে। সেটা সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এই খেলাধুলা মাঠে নামার আগে যেহেতু তাদের যে বিধানগুলো আছে সেগুলো নিয়ম কানুন মেনে চলতে হয়, তো নিয়মের বাইরে গিয়ে যদি কোনো কিছু করে তাহলে অপরাধ, কিন্তু খেলতে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্টালি কেউ আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু সেটা অপরাধ হবে না। পেনাল করে তার বিরুদ্ধে মামলা করলেও সে 87 ধারার সুযোগ নিতে পারবে। যেমন ক্রিকেট খেলতে গিয়ে অনেক সময় বল লেগে মানুষ মারা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু 302 ধারার অপরাধ হবে না, 87 ধারায় আসামি পক্ষ সুবিধা নিতে পারবে। ধারা 88 মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছাড়া উপকার করার উদ্দেশ্যে সম্মতিক্রমে সৎবিশ্বাসে কৃতকার্য অপরাধ নয়। উদাহরণগুলো পড়লে বুঝতে পারবেন। ভিকটিমের অনুমতিক্রমে চিকিৎসক কর্তৃক সরল বিশ্বাসে চিকিৎসাকালে মৃত্যু অপরাধ হবে না। এখানে দেখেন যে অভিপ্রায় ছাড়া মানে মৃত্যু ঘটবে, একটা ডাক্তার যখন অপারেশন করছেন তিনি তো চান যে রোগীকে বাঁচাতে, রোগীকে তো মেরে ফেলার জন্য অপারেশন করা হয় না। তো তিনি বাঁচাতে গিয়ে যদি বাঁচাতে না পারেন, রোগী মৃত্যুবরণ করেন, অর্থাৎ অপারেশন ফেল করে, সাকসেসফুল না হয়, তবুও কিন্তু ডাক্তারের যদি অবহেলা না থাকে, সরল বিশ্বাসে করলে সেটা অপরাধ হবে না। 88 ধারায় ডাক্তার এখানে রক্ষা পাবেন। এখানে ডাক্তারের কথা বলা হয়েছে উদাহরণস্বরূপ, কিন্তু ডাক্তার বাদ দিয়ে অন্য যে কোনো ক্ষেত্রেও কিন্তু এটা করা যাবে। এই 88 ধারার সুবিধা নিতে পারবে আসামি পক্ষ। 89 অভিভাবকের সম্মতিক্রমে 12 বছরের কম বয়স্ক শিশু বা উন্মাদের মোগলার্থে সৎ বিশ্বাসে কৃতকার্য অপরাধ হবে না। তাহলে 12 বছরের কম বয়স্ক শিশু নিজের ভালো মন্দ যেহেতু বোঝে না, তো সেইটা তার অভিভাবক সম্মতি দিবে, অথবা কোনো উন্মাদ ব্যক্তি যে কোনো বয়সের তার পক্ষে অভিভাবক সম্মতি দিবে। যদি সম্মতি দিয়ে তার উপকারের জন্য কোনো কিছু করা হয় এবং হিতে বিপরীত হয়, মানে উপকার হলো না, সেক্ষেত্রে কিন্তু সেটা অপরাধ হবে না। এই ধারার কিন্তু আবার কিছু ব্যতিক্রম আছে। 89 ধারার 4টি ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে তাহলে এই যে 89 ধারার যে সাধারণ ব্যতিক্রমের সুবিধা সেটা আবার নেওয়া যাবে না। অর্থাৎ সাধারণ ব্যতিক্রমের ব্যতিক্রম আবার 4টা কি: ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর প্রচেষ্টা, অর্থাৎ কোনো ডাক্তার কর্তৃক যদি কোনো রোগীকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলানোর চেষ্টা করা হয়, অনেক সময় ডাক্তার অপর পক্ষের কোনো শত্রু পক্ষের কিন্তু টাকা নিয়ে হোক বা অন্য কোনো ভাবে প্রভাবিত হয়েও কিন্তু অনেক সময় ডাক্তার রোগীকে মেরে ফেলতে পারে, আমরা সিনেমাতে দেখি, ষড়যন্ত্রমূলক ভাবে। মৃত্যু বা গুরুতর আঘাত এড়ানো কিংবা মারাত্মক রোগ নিরাময় ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে মৃত্যু ঘটতে পারে জেনেও কৃত কাজ। জানে এই অপারেশন করলে 100% মারা যাবে রোগী, তারপরে যদি সে অপারেশন করে তাহলে কিন্তু সাধারণ ব্যতিক্রমের সুবিধা নেওয়া যাবে না। মৃত্যু বা গুরুতর আঘাত এড়ানো কিংবা মারাত্মক রোগ নিরাময় ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে গুরুতর আঘাত প্রদান বা প্রদানের চেষ্টা করা, অর্থাৎ এমন অপারেশন করলে কিন্তু কি করতে হবে, কাটতে হবে। কাটাছেঁড়া করার পরে কোনো লাভ হলো না, জাস্ট শরীরে কাটাছেঁড়ার দাগ থাকলো এবং অপারেশন করা বাবদ একটা বিশাল অঙ্কের টাকা খরচ হলো রোগী বা ভিকটিমের। এমন কোনো অপরাধ সংগঠনের সহযোগিতা বা সহায়তা যা অন্য অধ্যায়ের ব্যতিক্রমের আওতায় পড়ে না। অর্থাৎ এমন একটা অপরাধ করছে যে অপরাধ আসলে প্রকৃতপক্ষে অপরাধ, অন্য কোনো ধারার মধ্যে বা অন্য কোনো অধ্যায়ে সেটা ব্যতিক্রম হিসাবে গণ্য হবে না। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, কোনো শিশুর নিরাময়ের অর্থাৎ চিকিৎসার উদ্দেশ্যে তার অভিভাবকের সম্মতিক্রমে
অস্ত্রোপচার মানে অপারেশন, সার্জারি, ফলে শিশুটির মৃত্যু হলে কোনো অপরাধ হবে না। কারণ চেষ্টা করেছিল বাঁচাতে, সরল বিশ্বাসে সে চেষ্টা যদি বিফলে যায়, অপারেশন অপারেশন সাকসেসফুল না হলে তবুও ডাক্তারকে দোষ দেওয়া যাবে না। কিন্তু ডাক্তার যদি ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি করে থাকে তাহলে কিন্তু আবার দোষ হবে। ধারা 90, ভীতি বা ভ্রান্ত ধারণার অধীনে গৃহীত সম্মতি বা গৃহীত সম্মতি কোনো সম্মতি নয়। আমরা এর আগে দেখছি কয়েকটি ধারায় যে অভিভাবকের সম্মতি, বিনা সম্মতি, এই যে সম্মতি, এই সম্মতিটা আসলে কিভাবে নিতে হবে, সম্মতি আসলে বুঝিয়ে নিতে হবে। এখন আমি ডাক্তারের অভিভাবক, আমার কাছে এসে আমি রোগীর অভিভাবক মানে ভিকটিমের অভিভাবক, আমার কাছে এসে ডাক্তার বললো এখানে সাইন করেন। এখন আমাকে বুঝিয়ে দেওয়া হলো না। অনেক মানুষ তো সহজ সরল, আমি না হয় সচেতন ব্যক্তি, পড়াশোনা জানি, অ্যাডভোকেট মানুষ, কিন্তু যারা সহজ সরল মানুষ, যারা পড়াশোনা জানে না, তাদেরকে যদি বলে এখানে সই করেন, কিসে সই করছে? চিকিৎসা নিবে, একটা বন্ডে সই নেওয়া হয় অপারেশনের পূর্বে। তো সেটা সম্পর্কে এর আউটপুট কি, কেন সই নিচ্ছে এটা না বুঝে যদি সই করে, তাহলে এটা ভ্রান্ত ধারণা। অথবা যদি জোর করে ভয় দেখে সই নেওয়া হয়, যে সম্মতি নেওয়া হয়, তাহলে কিন্তু সেই সম্মতি প্রকৃতপক্ষে সম্মতি নয়। ইংরেজি হলো কনসেন্ট নোন টু বি গিভেন আন্ডার ফিয়ার অর মিসকনসেপশন। এটা কিন্তু প্রকৃতপক্ষে সম্মতি হবে না। দেখেন, অপ্রকৃতিগ্রস্ত মানে কোনো পাগল ব্যক্তি, নেশাগ্রস্ত বা শিশুর সম্মতি সম্মতি হবে না। কারণ তারা কিন্তু সম্মতি দেওয়ার মতন, কনসেন্ট দেওয়ার মতন মানসিক অবস্থায় থাকেন না। অর্থাৎ উক্তরূপে গৃহীত সম্মতিক্রমে কৃতকার্য অপরাধ হবে। এ ধারাটি সাধারণ ব্যতিক্রম অর্থাৎ সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত নয়। 90 ধারা আসলে সাধারণ ব্যতিক্রম যতগুলো আছে তার আবার ব্যতিক্রম এর মধ্যে আছে। অর্থাৎ 90 ধারাও সাধারণ ব্যতিক্রমের আওতার বাইরে। 91, ভিকটিমের সম্মতিক্রমে বিশেষ শর্তাধীনে কৃতকার্য অপরাধ নয়। এ ধারাটি 87, 88 এবং 89 ধারার পরিপূরক ধারা হিসেবে কাজ করবে। অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে এই ধারাটা কাজ করবে। উদাহরণস্বরূপ, স্বতন্ত্রভাবে অপরাধ হলেও জটিল শারীরিক পরিস্থিতিতে গর্ভবতী মহিলার বিপদ এড়াতে তার বা তার অভিভাবকের সম্মতিক্রমে গর্ভপাত করালে অপরাধ হবে না। অনেক সময় মেডিকেল ডিফিকাল্টিস দেখা যায়, যে বাচ্চা গর্ভে আছে, সঠিকভাবে নাই, বা সঠিকভাবে সে বড় হচ্ছে না, বা খুব জটিল অসুখে নিমজ্জিত হয়ে আছে বাচ্চা। এই অবস্থায় বাচ্চা যদি রাখা হয় তাহলে মা এবং শিশু উভয়েরই প্রাণনাশের একটা সম্ভাবনা আছে। অর্থাৎ দুইজনের বিপদ হতে পারে। এটাকে ইংরেজিতে বলছি মেডিকেল ডিফিকাল্টিস। অর্থাৎ কোনো ডাক্তারই বলছে যে এই বাচ্চাকে রাখা যাবে না, রাখলে মা এবং শিশু দুইজনেরই ক্ষতি হবে, মাকে বাঁচাতে হলে এই বাচ্চাকে রাখা যাবে না। তো এই পরিস্থিতিতে মহিলা যদি সম্মতি দেয় বা মহিলার অভিভাবক সম্মতি দেয়, গর্ভবতী মহিলা, সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত বা মিসক্যারিয়েজ ঘটানো যাবে। সেক্ষেত্রে এই মিসক্যারেজটা কি হবে না? অপরাধ হবে না। ধারা 92, সম্মতি ছাড়া মোগলার্থে সদ্বিশ্বাসীকৃত কার্য অপরাধ নাই। দেখেন, এর আগে আমরা সম্মতি সহ বলছি, এবার সম্মতি ছাড়াই। অর্থাৎ আমি এখানে লিখে রেখেছি, দেখেন, হিতে বিপরীত হওয়া। এখানেও কিন্তু 4টা শর্ত আছে। এর আগে যে 4টা শর্ত আমরা পড়লাম 89 ধারায়, সেম শর্ত এখানেও আছে। উদাহরণ হিসাবে এই শর্তটা দেখি। মনে করেন জেড ঘোড়া হতে পড়ে গিয়ে জ্ঞান হারায়। চিকিৎসক এ জেড কে বাঁচাতে সরল বিশ্বাসে জেড এর সম্মতি ব্যতীত তার মাথায় অস্ত্রোপচার করে। এ কোনো অপরাধ করেনি। আচ্ছা, মনে করেন যে এখানে অস্ত্রোপচারের ফলে জেড মারা গেলেও এ অপরাধ হবে না। অর্থাৎ অ্যাক্সিডেন্ট করলো কোনোভাবে, একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে, এখন তো ঘোড়ার বিষয় না, বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে, কার অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রাক, বাস, বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে, গাছ থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, খেলাধুলা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখন এই রোগীটাকে যদি কোনো অপরিচিত ব্যক্তি মেডিকেলে নিয়ে আসে, যেখানে তার পরিচয় এখনো জানা যায়নি, তো যেহেতু পরিচয় জানা যায়নি, দ্রুত তার অপারেশন করতে হবে। তার বুকে বা মাথায় মানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে, যদি খুব দ্রুত অপারেশন করা না হয় তাহলে কি হবে? সেই ব্যক্তিটি মারা যেতে পারে। তো মনে করেন যে একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হলো, তাকে আরেকজন ব্যক্তি
অপরিচিত মানবতার খাতিরে নিয়ে গেল মেডিকেলে। এখন জিজ্ঞাসা করবে এটা আপনার কে হয়, তো বলবেন এটা আমার কেউ না, আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন, পরে খোঁজ পাওয়া যাবে। আমি অলরেডি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি এই ব্যক্তি সম্পর্কে, তার আত্মীয় স্বজন যদি দেখে তাহলে এর সম্পর্কে জানা যাবে। অথবা রোগী যদি বেঁচে যায়, তার কাছ থেকে তো তার পরিচয় জানা যাবে, অভিভাবকদেরকে তখন ফোন করে জানা যাবে। তাহলে ওই অবস্থায় তার অপারেশন করার সম্মতি দেওয়ার মতো কেউ নাই, তার অভিভাবকও নাই, আর সে তো অজ্ঞান হয়ে আছে। তো এই অবস্থায় চিকিৎসক দেখছে তার অপারেশন করে তাকে অন্তত বাঁচানোর চেষ্টা করি। তো এই চেষ্টা করতে গিয়ে যদি সাকসেস হয় তাহলে তো ভালোই, আর যদি সাকসেস না হয়, রোগী মারা যায়, তবুও এই রোগীর অভিভাবকরা এসে ক্লেম করতে পারবে না যে আমি কি আপনাকে অপারেশন করার অনুমতি দিয়েছি, কেন আমার ভাই বা আমার স্ত্রী বা আমার সন্তানকে অপারেশন করলেন, এটা ডাক্তারকে বলা যাবে না, কারণ পরিস্থিতি এরকমই। ডাক্তার কিন্তু মানবতার খাতিরে অপারেশন শুরু করে দিয়েছেন, অভিভাবকদের খুঁজে বের করার অপেক্ষা ছাড়াই। আরেকটা বলি, জেড বাঘের কবলে পড়লে এ তাকে বাঁচাতে জেড গুলিবিদ্ধ হতে পারে জেনেও সরল বিশ্বাসে গুলি ছোড়ে। মনে করেন যে একজনকে বাঘ ধরতে আসছে, এই বাঘের উদাহরণ কেন দেওয়া হচ্ছে, আগে জঙ্গল ছিল, জঙ্গল থাকার কারণে বাঘ ভাল্লুক এগুলা বেশি ছিল, মানুষ কিন্তু এই বন্য প্রাণীদের কবলে পড়তো। আর তখন দুই বন্ধু হয়তো বা গিয়েছে, একজনের কাছে বন্দুক আছে, তো বন্ধুকে বাঁচাতে গিয়ে বাঘকে গুলি করতে যে বন্ধুকে লাগতে পারে, কারণ বন্ধু আগে আগে দৌড়াচ্ছে, বাঘ পিছনে পিছনে দৌড়াচ্ছে। এখন অন্য দূরে থেকে বাঘকে গুলি করতে গিয়ে বন্ধুকে যদি গুলি লেগে যায়, এই ধরনের সম্ভাবনা আছে। তারপরেও যেহেতু বাঘের সাথে বন্ধু পেরে উঠতে পারবে না, মানুষ তার বাঘের সাথে দৌড়াতে পারবে না, বা মারামারিতেও জিতবে না যদি তার হাতে কোনো কিছু না থাকে। তো এরকম সিচুয়েশনে ওই ব্যক্তিকে বাঁচাতে অন্য একটি ব্যক্তি যদি গুলি করে, বাঘকে গুলি করতে যায়, ওই বাঘের হাতে মরার আগে সে ওই ব্যক্তির গুলির আঘাতেই মারা গেল। অর্থাৎ আমি বাঁচাতে গেলাম, তাকে বাঁচাতে গিয়ে আমার গুলির আঘাতে যদি সে মারা যায়, তবুও ঘটনাক্রমে এখানে দেখেন ঘটনাক্রমে জেড গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। তাহলে এ কোনো অপরাধ করেনি, কারণ এ জেডকে আসলে বাঘের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। ওই যে প্রথমে আমি একটা লাইন দিয়ে দিয়েছি, হিতে বিপরীত হওয়া। হিত মানে কি, ভালো করতে গেলাম কিন্তু হয়ে গেল খারাপ। তারপরেও যেহেতু সরল বিশ্বাসে করেছি, এখানে দেখেন বারবার কিন্তু গুড ফেথ কথাটা আছে, এখানেও দেখেন গুড ফেথ আছে, ওপরেরটা তো গুড ফেথ আছে। আবার বাংলার মধ্যেও কিন্তু সরল বিশ্বাসে কথাটা আছে, আবার এখানেও দেখেন বাংলার মধ্যে সরল বিশ্বাসে কথাটা আছে। তার মানে সরল বিশ্বাস থাকলে, আমরা সরল বিশ্বাসের সংজ্ঞা কত ধারায় পেয়েছি, 52 ধারায়। তার মানে সরল বিশ্বাসের ব্যবহারটা কতটুকু গুরুত্বপূর্ণ দেখেন। সরল বিশ্বাসে করলে কি হয়ে যাবে, 7 খন মাফ হয়ে যাবে। আর যদি জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে করা হয় সরল বিশ্বাস ছাড়া, তাহলে কিন্তু সেটার অপরাধ হয়ে যাবে, এই ধারার সুবিধা নেওয়া যাবে না। আতিকুর রহমান সাহেব, বোঝা যাচ্ছে ক্লাস? রায়হান আলী, নতুন স্টুডেন্ট, লাইনে আসার সুযোগ দিয়েছি। রায়হান আলী দেখেন, আপনার স্ক্রিনে লেখা আসছে, আসসালামু আলাইকুম আপনি, স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আতিক সাহেব একটু অপেক্ষা করেন। আর রায়হান আলী দেখেন, আপনার স্ক্রিনে লেখা যাচ্ছে, সেখানে আপনি টাচ করলে আপনার মাইকটা অন হবে, আপনি আনমিউট শব্দটাতে টাচ করেন, অথবা নিচের দিকে দেখেন মাইক আঁকানো আছে, সেখানে লেখা আছে আনমিউট, সেখানে টাচ করেন। হ্যাঁ স্যার, শুনে যাচ্ছে আচ্ছা, স্যার। হ্যাঁ রায়হান সাহেবকেও আমি শুনতে পাচ্ছি। আর রায়হান হ্যাঁ সাহেবকে স্যার। প্রশ্ন আমার যে আপনি ক্লাস বুঝতে পারছেন তো? জি স্যার, নতুন ক্লাস করতেছি, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ক্লাসের শেষে কথা বলার সুযোগ দিব, অথবা ইনস্ট্যান্টলি যদি কোনো প্রশ্ন করতে চান, মাথার মধ্যে প্রশ্ন আসে, কৌতূহল তৈরি হয়, সেই ক্ষেত্রে দেখবেন নিচে, আপনি ফোনে ক্লাস করছেন না কম্পিউটারে? ফোনে স্যার। ফোনে দেখেন, ফোনের দিকে, আপনার ফোনের নিচে, হ্যাঁ নিচে হ্যাঁ দেখেন স্যার। বাম দিকে আছে মিউট, তারপর স্টপ ভিডিও, আপনার ভিডিও, তারপরে অডিও, তারপরে পার্টিসিপেন্ট, মানে এখানে এই লাইন দিকে দেখেন যে রিয়াকশনস বলে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন নিচের দিকে রিয়াকশনস? স্যার, পার্টিসিপেট, হ্যাঁ রিয়াকশন দেখা যাচ্ছে স্যার, লাভ চিহ্ন। হ্যাঁ রিয়াকশন, হ্যাঁ রিয়াকশন লাভ চিহ্নের ভিতরে টাচ করেন, দেখেন কিছু লেখা আসবে, হ্যাঁ। হ্যাঁ আসছে? স্যার, আছে স্যার। উপরে কি আছে?
এরকম চিহ্ন দিয়ে লেখা আছে রেজ হ্যান্ড, আছে কিনা? হ্যাঁ, রেজ হ্যান্ড আছে স্যার। হ্যাঁ, এখন আপনার মাইক আমি এখন অফ করে দেবো, কারণ আপনার ওখানে একটু শব্দ হচ্ছে। এখন এরপরে আপনি যদি কথা বলতে চান তাহলে ওই যে রিয়াকশনের মধ্যে গিয়ে রেজ হ্যান্ডে টাচ করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ রায়হান সাহেব হাত উত্তোলন করেছে। তখন আপনার আবার মাইক অন করার সুযোগ করে দিব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আপনার আপনার আশেপাশে সম্ভবত টিভি চলছে বা কোনো কথা হচ্ছে, ঠিক তো? রাস্তার ধারে তো স্যার, ওই জন্য স্যার। হ্যাঁ, তাহলে আমি আপনাকে মিউট করে দিচ্ছি। যখন কথা বলতে হবে তখন রেজ হ্যান্ডে যাবেন, আমি কথা বলার সুযোগ দিব। ঠিক আছে? না হলে আপনাকে ইয়েস রাখলে স্যার। এই পুরো পুরো ভিডিওটার মধ্যে কিস কিস এই বিভিন্ন শব্দ হবে। আপনাদের পরে ভিডিওতে রেকর্ডেড যে ভিডিওটা দিব তখন আবার শুনতে কষ্ট হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ভালো থাকবেন। ক্লাসটা বোঝার চেষ্টা করেন। নোট নোট তো পেয়েছেন আশা করি, নাকি? হ্যাঁ, নোট পেয়েছি স্যার। আগে নোট নিছি স্যার। আচ্ছা, তাহলে নোট তো কাছে। হ্যাঁ, নোট তো আপনার হ্যাঁ। আগে থেকে আছে এটা। ঠিক আছে, আপনি পড়তে থাকেন। ঠিক আছে। আচ্ছা, আতিক সাহেব বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনার ওখানেও তো নয়েজ হচ্ছে দেখছি। আচ্ছা, দেখছি। আচ্ছা, আমি ক্লাসটা এগিয়ে নিই। যারা প্রশ্ন করবেন ওই রেজ হ্যান্ড অপশনে গিয়ে প্রশ্ন করবেন। আরো একটু উদাহরণ পড়ি। তাহলে আমি বলছিলাম যে সরল বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ শব্দ। আমি যেহেতু অনুমতি নিচ্ছি না, সম্মতি ছাড়া মঙ্গল করতে গিয়ে দেখছি যে বাঘ একজনকে তেড়ে নিয়ে চলে যাচ্ছে, আমি বাঘকে গুলি করতে গিয়ে আরেকজনকে মেরে ফেললাম। তাহলে তার তো সম্মতি নেওয়ার সুযোগ নাই, আমি কি গুলি করব এটা বলার সুযোগ নাই। তারপরে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, তার অপারেশন করতে গিয়ে ডাক্তার তো তাকে জিজ্ঞাসা করতে পারছে না যে অপারেশন করবে কি করবে না। তার বা তার অভিভাবককে পাওয়া যাচ্ছে না, তাই। আচ্ছা, আরেকটা উদাহরণ পড়ি। উদাহরণ সি। চিকিৎসক এ একটি শিশুকে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দেখে শিশুটির অভিভাবকের সম্মতির অপেক্ষা ব্যতীত তাকে বাঁচাতে সরল বিশ্বাসে অস্ত্রোপচার করেন, মানে অপারেশন করেন। এ কোনো অপরাধ করেনি। একই কথা আমি এর আগে বলেছি। অস্ত্রোপচারের ফলে শিশুটি মারা গেলেও এর অপরাধ হবে না। আরো একটি উদাহরণ, আপনারা ইংরেজি উদাহরণটা পড়ে নেবেন, আমি বাংলা করে দিচ্ছি, শুধু বাংলাগুলো পড়ে দিচ্ছি। একটি জ্বলন্ত বাড়িতে একটি শিশু জেড এর সাথে আছে। জ্বলন্ত মানে পুড়ে যাচ্ছে আগুনে। বাড়িটির নিচে লোকজন একটি কম্বল ধরে আছে। তার মানে হয়তোবা দোতলা, তিনতলা বা সাততলা উপরে শিশু আছে। উপর থেকে হয়তোবা কম্বলের উপরে নিচে শিশুকে ছুঁড়ে ফেলবে, না হলে শিশু মারা যেতে পারে। যদি সিঁড়ি দিয়ে নামতে যায় বা অন্য কোনো ভাবে নামতে চায়, তাহলে শিশুটিকে বাঁচানোর জন্য উপর থেকে কম্বলের উপরে কি ফেলে দেওয়ার চিন্তা ভাবনা হয়তোবা। দেখি, শিশুটি কম্বলের বাইরে পড়ে মৃত্যুবরণ করতে পারে জেনেও সরল বিশ্বাসে তার অভিভাবকের সম্মতি ব্যতীত তাকে নিচে ছেড়ে দিলে নিচে পড়ে শিশুটি মৃত্যুবরণ করে, অর্থাৎ কম্বলের উপরে পড়েনি, কোনো কারণে কম্বলের বাইরে চলে গেছে। অনেক সময় এই যে যারা ফায়ার ফাইটার, যারা অগ্নি নির্বাপক কর্মী, তারা কিন্তু এই যে আগুন নিভাতে গিয়ে অনেক সময় কোনো ব্যক্তিকে বাঁচাতে গিয়ে বা কোনো শিশুকে বাঁচাতে গিয়ে এই ধরনের পদক্ষেপ নিতে হতে পারে। যদি এই ধরনের পদক্ষেপ নিয়ে যদি সাকসেস হয় তো ভালো, সবার বাহবা পাবে। সাকসেস না হলেও কিন্তু তাদের অপরাধ হবে না, কারণ এটা তাদের কর্তব্যের অংশ ছিল। এবং এখানেও নিশ্চয়ই সরল বিশ্বাস শব্দটা থাকবে। দেখেন, এখানেও আছে সরল বিশ্বাসে। ইংরেজি যদি খুঁজি, এখানেও দেখেন গুড ফেথ। তার মানে আমি ছেড়ে দিচ্ছি শিশুটিকে বাঁচানোর জন্য। সরল বিশ্বাস মানে কি? যথেষ্ট সতর্ক এবং মনোযোগ সহকারে। আমি ইচ্ছাকৃতভাবে ছুড়ে ফেলে দিলাম তা না, আমি সতর্ক এবং মনোযোগ সহকারে কাজ করতে হবে। সরল বিশ্বাসের অর্থই হচ্ছে যথেষ্ট সতর্ক ও মনোযোগ সহকারে। প্রয়োজনে 52 ধারাটি এখন আবার দেখে নিন, তাহলে সরল বিশ্বাস মানে কি বুঝতে পারবেন। এক্সপ্লেনেশন, ব্যাখ্যা আছে যে মেরি pecuniary benefit is not benefit within the meaning of section 88, 89 and 92। এই যে বলা হচ্ছে যে মঙ্গলের জন্য, উপকার করার জন্য, হিত করার জন্য আমি সরল বিশ্বাসে আরেকজনের কি করলাম, কোনো কিছু করতে গেলাম, করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেল। এই যে মঙ্গল, এই মঙ্গলটা শুধুমাত্র যদি আর্থিক মঙ্গল হয়, মানে অর্থ বাঁচাতে গিয়ে যদি কারো ক্ষতি করে ফেলি, তাহলে কিন্তু এটা আবার হবে না। কারণ কোটি টাকার থেকে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি।
যে এখানে যদি আমি একটা কাজ করি তো আমার দেখা যাচ্ছে যে 10 লাখ টাকার ক্ষতি হয়ে যাবে, তো 10 লাখ টাকার ক্ষতির থেকে একটা মানুষকে মেরে ফেলি। যদি এই মঙ্গল করতে যাই যে টাকা বাঁচাতে যাই বা সম্পদ বাঁচাতে যাই, কোনো ভবন বাঁচাতে যাই, ভবন বাঁচাতে গিয়ে এমন কাজ করলাম যে মানুষকে মেরে ফেললাম। যেমন মনে করেন যে একটা ভবনে আগুন লেগেছে, ওই ভবনে মনে করেন 10 জন লোক আছে, তো ওই ভবনে যাওয়ার জন্য তো গাড়ি রাস্তা দিয়ে যাবে, তো ফায়ার ফাইটার এত জোরে গাড়ি চালিয়ে আসছে যে রাস্তায় রোডের মধ্যে আবার 10-12 জন লোককে পিষে মেরে পিষ্ট করে চলে গেল। তাহলে রাস্তায় এত র্যাশ ড্রাইভিং করা যাবে না ফায়ার ফাইটারদের যে রাস্তার লোক আবার মেরে ওই আগুন নিভাতে যেতে হবে, তাহলে সতর্কভাবেই যেতে হবে। আবার দেখা যাচ্ছে এমন একটা ব্যাংকে আগুন লেগেছে যে ব্যাংকে অনেক টাকা পড়ে শেষ হয়ে যেতে পারে, তো ব্যাংকের টাকা বাঁচাতে গিয়ে ব্যাংকের মানুষদেরকে না বাঁচিয়ে টাকা বাঁচাতে যাচ্ছে, তো আগে মানুষ বাঁচাতে হবে তারপরে টাকা। তো এখানে বলা হচ্ছে যে মেরি পিকুইনারি বেনিফিট মানে শুধুমাত্র আর্থিক মঙ্গল, প্রকৃতপক্ষে এই ধারাগুলোতে যে মঙ্গলের কথা বলা হয়েছে সে মঙ্গল না, মঙ্গল বলতে মানুষের জীবন বাঁচানোর কথা আসলে বলা হচ্ছে। কমন সেন্স দিলেও কিন্তু এটা বোঝা যায়। তারা 83 সৎবিশ্বাসে কৃত যোগাযোগ বা সংবাদ প্রদান অপরাধ নয়। তাহলে কমিউনিকেশন মেড ইন গুড ফেথ, এখানেও কিন্তু গুড ফেথের কথা বলা হয়েছে। আর সরল বিশ্বাস বা সৎ বিশ্বাস একই কথা, সৎ বিশ্বাস। উদাহরণ, এ একজন সার্জন বা ডাক্তার রোগীটি সংবাদ শুনে মারা যেতে পারে জেনেও সরল বিশ্বাসে একজন রোগীকে বললেন আপনি বাঁচবেন না। মনে করেন যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিতে আসছে, তার বেশ গুরুতর অসুখ হয়েছে, ক্যান্সার বা তার থেকে বড় কিছু, এবং লাস্ট স্টেজে, হয়তো বা 1-2 মাস বাঁচবে। তো ডাক্তার দেখছে যে তার সাথে কোনো অভিভাবক আসেনি এবং তিনি একজন বয়স্ক ব্যক্তি, তো তার টেস্টের রিপোর্ট তাকে বলতে হবে। এক্স রে করেছে, এমআইআর করেছে, সিটি স্ক্যান করেছে, যেটাই করুক না কেন এগুলো রিপোর্ট সবকিছু দেখে, ব্লাড রিপোর্ট দেখে ডাক্তার বলছে যে আর কেমো দিয়ে লাভ নাই, কারণ আপনি আর বাঁচবেন না। এটা শুনে তার আবার হার্ট দুর্বল ছিল যে আমি বাঁচবো না, এই আতঙ্কিত হয়ে সে কি ওখানে হার্ট ফেল করলো বা স্ট্রোক করে মারা গেল। তার মানে ওই যে অসুখে মারা যাওয়ার আগে ডাক্তারের সংবাদ শুনে সে ইনস্ট্যান্টলি আকস্মিকভাবে রোগীটি মারা গেল সংবাদ শুনেই। ঠিক আছে, কেন? ওই যে আপনি বাঁচবেন না এই কথা শুনে। তো এই যে ডাক্তার যে কথাটা বললো এটা তো বলতে হবে, কারণ সে তো জিজ্ঞাসা করছে যে কি হয়েছে ডাক্তার, আমার কি অবস্থা রিপোর্টের। তো তার উত্তরে তিনি বলছেন আপনি বাঁচবেন না। এরকম সিচুয়েশন আরকম অনেক হতে পারে, ডাক্তারের ক্ষেত্রে হতে পারে, অন্য কিছু ক্ষেত্রে হতে পারে। একটা উদাহরণ দিয়ে, মনে করেন যে মিস্টার এক্স অ্যাক্সিডেন্ট করেছে। তো মিস্টার এক্স অ্যাক্সিডেন্ট করেছে, তো মিস্টার এক্স এর পরিচিত এক ব্যক্তি মিস্টার এক্স এর ওয়াইফকে ফোন দিল, বা মিস্টার এক্স এর বাবা বা মাকে ফোন দিল যে আপনার ছেলে বা আপনার স্বামী কি হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, তো খুবই গুরুতর অবস্থা, অথবা অ্যাক্সিডেন্ট করে মারাই গেছে। এই কথা বলাতে মোবাইল ফোনে এই কথা শুনে ওই ব্যক্তির স্ত্রী বা বাবা মা যাকে সংবাদ দেওয়া হলো তিনি আবার কিন্তু হার্ট ফেল করে মারা যেতে পারে। কারণ খুব কাছের ভালোবাসার মানুষের যদি মৃত্যু বা বিপদের খবর শুনে তাহলে মানুষ আতঙ্কিত হয়ে মারা যেতে পারে। তো এই যে মোবাইল ফোনে যে খবর দিল সে কিন্তু সৎ বিশ্বাসে দিয়েছে, সে তো জানে না, খবর তো দিতেই হবে, কারণ একটা মানুষ মারা গেল তার পরিবারকে জানাতেই তো হবে। তো জানাতে গিয়ে যদি আবার হিতে বিপরীত হয় তাহলে কিন্তু যে খবর দিল তাকে আবার কিন্তু কি করা যাবে না, মামলা করে ফাঁসানো যাবে না। তো যদি মামলা করে তাহলে 93 ধারায় তিনি কি করতে পারবেন, সুযোগ সুবিধা নিতে পারেন। আচ্ছা, জাহিদ জাহিদ সাহেবকে লাইনে আসার সুযোগ দিয়েছি, খুলনা। জাহিদ সাহেব, সাহেব খুলনা, লাইনে আসবেন। দেখেন নিচে মাইক আঁকানো আছে, অথবা আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনার স্ক্রিনে লেখা আসছে, আপনি সেখানে আনমিউট করেন। জাহিদুল ইসলাম, খুলনা। আচ্ছা, সুমা আক্তার, আপনি লাইনে আসবেন। শেখ রহমতুল্লাহ, লাইনে আসবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উদাহরণ বুঝতে পারছেন ভাইজান? জি স্যার। এখানে বলা হচ্ছে রোগী ডাক্তার, এই রোগী ডাক্তারের কাছে আসছে, ট্রিটমেন্ট করার এক পর্যায়ে তো রিপোর্টের কথা বলতে হবে যে কি অবস্থা। তো ডাক্তার বলে আপনি তো আর বাঁচবেন না, চিকিৎসা করে লাভ নাই, যে কয়দিন আছেন ভালো মন্দ খান, এরকম বলে, তো বলে না? জি।
তো এটা শুনে যদি রোগী ইনস্ট্যান্টলি হার্ট ফেল করে মারা যায়, তাহলে ডাক্তারকে আবার কিন্তু দোষারোপ করা যাবে না। আর একটু আগে যে উদাহরণ দিলাম, জি ঠিক একই ধারার মধ্যেই পড়বে। অ্যাক্সিডেন্ট করেছে, আপনি সংবাদ দিলেন। মনে করেন যে আপনার একটা চ্যানেল আছে, তাই না, RRS টিভি, জি জি ইউটিউবে। তো একটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইনস্ট্যান্ট স্পটে ডেট হয়েছে 3 জন। তো আপনি কি করলেন? ভিডিও করলেন, দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে দিয়ে দিলেন। আপনার সাংবাদিক মানুষ, আবার অ্যাডভোকেট হবেন ইনশাল্লাহ। তো এই যে ইনশাল্লাহ। আপনার ভিডিও দেখলো, লাইভ আপনি চালাচ্ছেন, লাইভ ভিডিও চালাচ্ছেন, আপনার ভিডিও দেখলো, দেখে ওই যে যারা মারা গেছে তার আত্মীয় স্বজনের মধ্যে একজন আবার হার্ট ফেল করে মারা গেল। এখন RRS টিভির যে স্বত্বাধিকারী শেখ রহমতুল্লাহ নামে মামলা করে দিল। তখন রহমতুল্লাহ ভাই কি করবে? 93 ধারায় সুবিধা নিতে সুযোগ পারবেন, নিব। যে না, আমি তো এটা সৎ জি বিশ্বাসে করেছি। তাই না? ক্লিয়ার বুঝতে পারলেন তাহলে? জি এখানে একটা উদাহরণ আছে, জি কিন্তু স্যার। সিচুয়েশন যদি মিলে যায়, তাহলে প্রভিশন বা আইন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এটা কোন ধারায় যেতে পারে। আপনি এটা বলতে পারবেন না আমি তো লাইভ করেছি, তো এটা ভিডিও দেখেছে, তাহলে কি হয়েছে? আমি আসলে লাইভ দেখানো মানে আপনি তো কমিউনিকেশন করছেন। আপনার চ্যানেলের ভিডিও দেখে মানুষ কমিউনিকেশন পাচ্ছে, অর্থাৎ মানুষের সাথে আপনি যোগাযোগ স্থাপন করছেন, আপনার ভিডিও দেখে তথ্য পাচ্ছে মানুষ। তাহলে এটাও কিন্তু 93 ধারায় আসবে। আসবে কি না, ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এই আইনটা হচ্ছে 1860 সালের আইন। অনেক পুরাতন পুরাতন উদাহরণ আছে। ওই সময় যে ধরনের অপরাধ হতো, যে ধরনের সিচুয়েশন হতো, এই যেমন ঘোড়া থেকে পড়ে যে এই জিনিসগুলো, আগে ঘোড়া কিন্তু একটা ভালো মাধ্যম ছিল যাতায়াতের, তাই উদাহরণগুলো এরকম। কিন্তু এখন কিন্তু আধুনিক যুগ, উদাহরণগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। তো নতুন উদাহরণ দিক না কেন, আপনাদের বুঝে উত্তর করে আসতে হবে যে এই উদাহরণটা কোন সেকশনের বিধানের সাথে ফিট করে। ঠিক আছে? তো জি আপনারা মনের মধ্যে যদি এই ধরনের কোনো উদাহরণ আসে, আপনি লাইভ ক্লাসে কোনো একটা সেকশন পড়ছি, এই জায়গায় যদি রেলিভেন্ট একটা উদাহরণ মাথায় আসে, বলতে পারেন যে এটা এই ধারায় আসবে কিনা। অথবা আমাকে মেসেজ করতে পারেন যে আজকে যে ক্লাসটা করলাম, আমার এই উদাহরণটা মনে হচ্ছে, এটা কোন ধারায় যাবে, 94 না 93 না 92। এইভাবে নিজেকে যাচাইও করতে পারেন, নিজেও একটা উদাহরণ বানানোর চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ধারা 94, হুমকির ফলে বাধ্য হয়ে কৃতকার্য অপরাধ নাই। হুমকি দেওয়া হচ্ছে যে কাজটা না করলে কিন্তু তোকে মেরেই ফেলবো, তো হুমকির ফলে আমি কিন্তু কাজটা করে ফেললাম। যেমন খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অত্র ধারা কিন্তু প্রযোজ্য নাই। কেউ যদি বলে যে কি করতে হবে, যে একজন ব্যক্তিকে খুন করতে হবে, যাও খুন করে আসো, খুন না করলে তোমাকেই মেরে ফেলবো, তার মানে চাপ সৃষ্টি করে খুন করা হচ্ছে। সেক্ষেত্রে নিজেকে বাঁচাতে অন্য একটা মানুষকে খুন করা যাবে না, তাহলে 94 ধারার সুবিধা পাওয়া যাবে না। রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো অপরাধ, রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এই ধরনের যে অপরাধ যদি করতে যায়, কেউ যদি বাধ্য করে, মনে করেন যারা অন্যায় করে গ্রুপ আছে, হ্যাঁ, জঙ্গি বাহিনীর যারা আছে, তারা চাপ সৃষ্টি করছে একজনকে যে এই কাজটা করতে হবে, সে যদি অস্বীকার করে মেরে ফেলবে বা পরিবারে ক্ষতি সাধন করবে, ভয়ভীতি দেখাচ্ছে, তারপরও সেই কাজটি করা যাবে না, করলে 94 ধারার সুবিধা পাওয়া যাবে না। তার মানে এটা প্রযোজ্য নয়, মানে ব্যতিক্রম 94। তাহলে কোন ক্ষেত্রে প্রযোজ্য দেখে নি। নিজের ইচ্ছায় বা প্রহারের ভয়ে ডাকাত দলে যোগদান করে অপরাধ করলে এ ধারার সুবিধা গ্রহণের অধিকারী হবে না। এখানেও একটা বিষয়, মনে করেন একদল ডাকাত আপনাকে আসছে, আপনার কাছে এসে বললো যে আমাদের সাথে ডাকাতি করতে যেতে হবে, আমাদের সাথে ডাকাতি করতে যেতে হবে এখন, না হলে কি মারবে, হ্যাঁ, প্রহার করবে বা তুলে নিয়ে চলে যাবে। তো এরকম যদি হয়, এখানে ইংলিশে দেখেন যে থ্রেট অফ বিং বিটেন। বিং বিটেন মানে বিট করা, মানে মারা, মানে মারবে এই ভয়ে বলো। ডাকাত দলে যোগ করছে। হ্যাঁ, মার খাওয়ার ভয়ে ডাকাত দলে যোগ যোগ করছে, তাহলে কিন্তু অপরাধ হবে। অপরাধ হবে না বলছি না, অপরাধ হবে, কারণ 94 ধারা তখন কি প্রযোজ্য হবে না, কারণ এগুলো ব্যতিক্রমগুলোই প্রথমে আছে। পরের উদাহরণ দেখি, এক্সপ্লেনেশন। অবরোধ ও তাৎক্ষণিক মৃত্যুর ভয়ে বাধ্য হয়ে ডাকাত দলে যোগদান করে অপরাধ করলে এ ধারার সুবিধা গ্রহণের অধিকারী হবে। তার মানে এই জায়গাটুকু কাজে লাগবে। বলছে যে অবরোধ, অবরোধ মানে কি, কোনো জায়গায় আটকে রাখবে, কিডন্যাপ করে নিয়ে যেয়ে ধরে রাখবে। বা তাৎক্ষণিক মৃত্যু হয়, যে এখন আমাদের সাথে চল, তাহলে এখনই তোকে মেরে ফেলবো, এভাবে যদি ভয় দেখায়, তাহলে তো না যেও উপায় নাই। তো ডাকাত দলের সাথে কি করতে হবে, ডাকাতি করতে হবে অথবা কোনো হেল্প করতে হবে। মনে করেন যদি এরকম সিচুয়েশন হয়,
যে ডাকাত দল খুবই কুখ্যাত, কিন্তু তারা কি করবে, একটু গোপনে কাজ করবে চোরের মতন। তাহলে তাদের কি লাগবে, কোনো তালা খোলার জন্য লোক লাগবে, যে তালা খোলার এক্সপার্ট। দেখবেন রাস্তার ধারে 0 পয়েন্টে, আমাদের রাজশাহীর 0 পয়েন্টে তালা খোলার কোনো যারা মেকার বসে থাকে না, অনেক মিস্ত্রি। জি তো ওই মিস্ত্রিদের একজন বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসছে, যে চল আমার সাথে, যে ওই বাড়িতে আমরা কি করব, ডাকাতি করব বা ব্যাংকে ডাকাতি করব, ব্যাংকের সামনে যে তালাগুলো আছে এগুলো খুলতে হবে তোকে। তো না হলে এই যে গলায় কি ধরেছে, চাকু ধরেছে বা পিস্তল ধরেছে, এখন যে তালা খুলবে সে তো ভয়ে চলে যাবে, তাই না? ভয়ে চলে যে সে কি করবে, ওই তালা খুলে দিবে। তো সে যেহেতু তালা খুলে দিচ্ছে, সে কিন্তু যদিও মনে হচ্ছে ডাকাতিতে অংশগ্রহণ করছে, কিন্তু সে কিন্তু সম্পদ লুট করছে না। তার মানে ডাকাতিতে অ্যাক্টিভ পার্ট প্লে তার নাই। এই শব্দটা মনে রাখবেন, অ্যাক্টিভ পার্ট প্লে। তার মানে প্রত্যক্ষ অংশগ্রহণ নাই, সে জাস্ট ভয়ে কি করছে, মৃত্যুর ভয়ে তালাটা খুলে দিচ্ছে, মানে ডাকাতিতে সহযোগিতা করছে, কিন্তু অ্যাকচুয়ালিতে ডাকাতিতে অংশগ্রহণ করছে না। ভিতরে প্রবেশ করে ডাকাতির মাল নামাল সে নিয়ে আসছে না, এবং ডাকাতির মালের হয়তো বা সে অংশও নিবে না। কিন্তু সে যদি ডাকাতির মালের অংশ নেয়, তাহলে কিন্তু আবার ডাকাত হয়ে যাবে। তো ডাকাতির মালের যদি অংশ না হয়, খালি মৃত্যু ভয় ওই কাজটুকু করে ওখান থেকে সে যদি সরে পড়ে, তাহলে কিন্তু সে 94 ধারার সুবিধা নিতে পারবে। তার মানে ডাকাত যেহেতু ভয় দেখিয়েছিল, এই ভয় আমি কাজটি করছি। আবারও বলি, 94 ধারায় হুমকির ফলে বাধ্য হয়ে কৃতকার্য অপরাধ নয়। মনে করেন যে একজন নেতা, কিছুদিন পরে ভোট হবে, তো হবে না? হুম এখন ফেব্রুয়ারিতে হোক আর পরে হোক ভোট হবে, ভোটের সময় মনে করেন যে একজন নেতার লোক এসে আপনাকে ধরলো, যে ভাই আমার পক্ষে ভোট দিতে হবে, না হলে কিন্তু তোমার খবর আছে। এখন প্রাণ বাঁচাতে কেউ যদি ভোট দিয়ে ফেলে, তাহলে এটা অপরাধ হবে না, কারণ প্রাণ আগে না, একটা ভোট আগে। বুঝতে পেরেছেন? তো জি এখানে কতটা হুমকি দেখানো হয়েছে এবং কি ক্ষেত্রে কি কাজের জন্য হুমকি দেওয়া হয়েছে, সেটা কিন্তু যতটুকু সবুজ করেছি আমি এই 94 ধারায়, ততটুকু মাথায় নিলেই বোঝা যাবে যে কোথায় সুবিধা পাওয়া যাবে, কোথায় সুবিধা পাওয়া যাবে না। এক্সপ্লেনেশন 1-এ যেটা বলা হচ্ছে সুবিধা পাবে না, এক্সপ্লেনেশন 2-এ বলা হচ্ছে সুবিধা পাবে, মানে অধিকারী হবে এ ধারার সুবিধা। তার মানে এক্সপ্লেনেশন 1-এ অপরাধ হবে, এক্সপ্লেনেশন 2-এ অপরাধ হবে না। এক্সপ্লেনেশন 1-এ কেন অপরাধ হবে? কারণ সে ডাকাত দলে যোগদান করছে, তার মানে সে ডাকাতি করেছে, এবং যে সোনা দানা পাবে সেটার অংশ সে নিবে। আর এক্সপ্লেনেশন 2-তে কিন্তু সে জাস্ট হয়তোবা তালা খুলে দিয়েছে, ইনঅ্যাক্টিভ পার্ট প্লে আছে, অপরাধে সহযোগিতা করেছে কিন্তু প্রকৃত অপরাধে অংশগ্রহণ করেনি, এবং সে ডাকাতির মালামালও গ্রহণ করেনি, জাস্ট ওই কাজটুকু করে ওখান থেকে সরে পড়েছে। তো খুবই জটিল বিষয়গুলো, এখানে ফ্যাক্টটা জরুরি, অর্থাৎ ঘটনাটা আসলে কি ঘটেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু 94 ধারার সুবিধা পাওয়া যাবে। বলে রাখা ভালো, 94 ধারা থেকে ইতিপূর্বে এমসিকিউ এবং রিটেন প্রশ্ন হয়েছে। 94 ধারা খুবই ইম্পর্টেন্ট এবং জটিল। রিটেন প্রশ্ন আসলে 94 ধারা থেকে কিন্তু প্রশ্নের উত্তর করা টাফ। আমি এই ধরনের প্রশ্ন করেছিলাম, আমি যদিও আর একটু পেঁচিয়ে দিয়েছিলাম। আমার ভালো ভালো স্টুডেন্ট আগের ব্যাচের যারা টপ করে, তারাও কিন্তু ভুল করেছে। অতএব এই সেকশনগুলো থেকে আমি কিন্তু অনেক জটিল প্রশ্ন করি, এমসিকিউ, রিটেন এবং ভাইভাতেও। অতএব আপনারা ধারাগুলো বোঝার চেষ্টা করবেন ইংরেজি সহ। প্রয়োজনে মূল বইটাও একটু 94 ধারা দেখে নেবেন কি বলা হচ্ছে। তবে আমি যতটুকু বললাম, এই লেখার সাথে আমার কথাগুলো যদি মাথায় প্রবেশ করে, আশা করি সমস্যা হওয়ার কথা না, কারণ আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, বইয়ে বিস্তারিত আছে। রহমত ভাই, বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এবার ধারা আমরা 95 পড়বো। সামান্য ক্ষতিকর বা তুচ্ছ কাজ অপরাধ নয়। সামান্য ক্ষতিকর, তুচ্ছ কাজ। এখন সামান্য ক্ষতি আর তুচ্ছকর, এটা কিন্তু ফ্যাক্ট, মানে ঘটনা থেকে বোঝা যাবে যে এটা সামান্য কিনা। তুচ্ছ কিছু চুরি বা বাসে অনিচ্ছাকৃত ভাবে ধাক্কা লাগা অপরাধ নয়। বাসে দাঁড়িয়ে আছি, একজন পিছনে একজন সামনে, তো যদি ব্রেক করে তাহলে কি করবে, একজন আরেকজনকে ধাক্কা লাগবে যদি দাঁড়িয়ে থাকে। আর যদি হঠাৎ চলতে শুরু করে, আবার কিন্তু ধাক্কা লাগবে। চলতে শুরু করলে সামনের জন পিছনে ঝুঁকে যাবে, আর হঠাৎ ব্রেক করলে পিছনের জন সামনের জনকে ধাক্কা দিবে। তো ধাক্কা ধাক্কি চলতে থাকবে বাসের মধ্যে যদি দাঁড়িয়ে থাকে। ট্রেনের মধ্যেও তাই, ট্রেনের মধ্যে কম লাগে কিন্তু বাসের মধ্যে বেশি। তো এটা কিন্তু অনিচ্ছাকৃত বা ধাক্কা, এবং এই ধাক্কাতে কি আর যায় আসে, খুব বেশি তো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। তাহলে এটার জন্য আর মামলা করার দরকার নেই, মামলা করলেও 95 ধারার ধারার সুবিধা নিয়ে আসামি খালাস পাবে।
তুচ্ছ কিছু চুরি, মনে করেন যে কোর্টে কোর্টে কি হলো, ওই আমার সেরেস্তায় একজন মক্কেল আসলো, আমি মনে করেন কলম দিয়ে লিখছি, আর মক্কেলের একটা কলম পছন্দ হয়েছে, আমাকে না বলে আমার কলমটা চুরি করে নিয়ে চলে গেল। হয়তো 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা সর্বোচ্চ কলম। পাবলিক প্লেসে এর থেকে আর বেশি দামি কলম তার ব্যবহার করবো না, সোনার কলম হলে হয়তো বা লাখ লাখ টাকা দাম হবে। তো 5-10 টাকা দামের জিনিস যদি কেউ চুরি করে নিয়ে যায়, এটার জন্য কেউ মামলাও করবে না, আর মামলা করলেও সেটা তুচ্ছ চুরি বলে কিন্তু কি হবে, সেটা বেঁচে যাবে। তো এখানে দেখেন স্লাইট হার্ম, সামান্য, সেটা অপরাধ হবে না, এটা কমন সেন্স দিলে বোঝা যায়।